আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে আমাদের এলডিএম এইটি এর ফাইনাল ক্লাস। তো আজকে আমাদের ক্লাস টপিক হলো ওয়ার্ডপ্রেস ইন্ট্রো এবং থিম এডিটেড ক্লাস। তো ক্লাসটি শুরু করার আগে আবার একটু বলে রাখি, আমাদের কিন্তু আগামী 9 ফেব্রুয়ারি কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষা হবে। 9 ফেব্রুয়ারি, আবার বলে রাখলাম, 9 ফেব্রুয়ারি 2025 আমাদের কিন্তু পরীক্ষা হবে। অলরেডি আমাদের 9:30 বেজে গেছে এই এক্সাম নিয়ে। আবারও আমরা কথা বলছি। তো ফাইনাল এক্সাম নিয়ে আবারও কথা বলছি আপনাদের সুবিধার জন্য। এক ধাস্তে আমি বলে যাই, সময় হলো 2 ঘন্টা, পূর্ণমান হলো 180 এবং মার্ক হলো 100। ঠিক আছে? টপিক কি? প্রথম ক্লাস থেকে শুরু করে এ পর্যন্ত যা যা করানো হয়েছে সবকিছু আমাদের এই ক্লাসের এই পরীক্ষার মধ্যে থাকবে। ঠিক আছে? পরীক্ষা হবে কোথায়? আমাদের গুগল ফর্মের মধ্যে থাকবে, ফেসবুকের গ্রুপের মধ্যে, আমাদের পেজের মধ্যে আমি লিংক দিয়ে দিব, সেই আমাদের মিড টার্মের মতো। এবং আপনার লিংকের মধ্যে ঢুকবেন, ঢুকে আনসার করবেন। তারপরে বেশিরভাগ কোশ্চেন আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, কিছু আমাদের রিটেন কোশ্চেন থাকবে। ঠিক আছে? এবং আপনাদের রিটেন কোশ্চেনের মার্ক কিন্তু যুক্ত থাকবে না। আমাদের সবার মনে আছে গুগল ফর্মের ক্লাস আমাদের একটু আগে বলেছি, রিটেন কোশ্চেনের মার্ককে যোগ হবে, রিটেন কোশ্চেনের মার্ক কিন্তু যোগ হবে না। ঠিক আছে? মার্ক কিন্তু যোগ হবে না সাথে সাথে। ঠিক আছে? যোগ হবে না। ওকে? মার্ক কিন্তু যোগ হবে না। যে কয়টি আপনি ভিউ ভিউ রেজাল্টে যে মার্ক পাবেন, এটা কিসের মার্ক পাবেন? এটা কিন্তু আমাদের এমসিকিউর মার্ক পাবেন। আমাদের সবার মনে আছে কথাটা? আশা করি আমাদের মনে আছে। তো আমাকে মেসেজ দিয়ে বলতে থাকবেন না, স্যার আমি তো এই এতগুলো আনসার করেছি, আমি তো স্যার এই 80 পেয়েছি স্যার, বা আমি পেয়েছি স্যার 70, বা আমি পেয়েছি 70 পেয়েছি স্যার, এখন কি করব, আমি তো সবগুলো রিটেন আনসার করেছি, আমি কি করলাম স্যার এখন? এগুলো সবগুলো ক্রস দেখা যাবে। ঠিক আছে? তো প্যানিক হওয়ার কারণ নেই, রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। ঠিক আছে? ওয়েট করবেন। চ্যাট জিপিটি বা এআই ব্যবহার করবেন না। ব্যবহার করলে চিন্তা ভাবনা করে ব্যবহার করবেন, আমরা গত ক্লাসে ডিসকাস করেছি। পরীক্ষা ব্যবহার করে স্কোর পাবেন, রিটেনের নম্বর পরবর্তীতে আপনাদের টিচার মানে আমি দেখে দেখে দিব। 1 মার্ক হবে ইজি কোশ্চেন, এগুলো সবগুলো ইজি। 2 মার্ক হলো মিডিয়াম এমসিকিউ, এগুলো কিন্তু দেখে শুনে বুঝে আনসার করতে হবে। এগুলো মানে এগুলো আপনার সবই বলতে পারেন, এটাও ইজি। 5 মার্কের গুলো আপনার একটু হার্ড এমসিকিউ, এগুলো একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। যেগুলো আমরা ক্লাসে দেখেছি এগুলোর মধ্যেই কিন্তু আমরা হার্ড এমসিকিউ গুলো আর কি পাবো। ঠিক আছে? এগুলো খুবই মিনিমামে কম দেখতে পারবেন, যে 2টা 3টা আর কি আছে, এগুলো আমরা ক্লাসেই দেখেছি। এগুলো যদি আমরা না বুঝি, জাস্ট আমরা গুগল শিট এগুলো ট্রান্সলেট করে দেখব। ট্রান্সলেট করে দেখলেই আমরা পেরে যাব। ঠিক আছে? আর 10 মার্ক যেগুলো আছে এগুলো আমার রিটার্ন থাকবে। তো এক ভাইয়া জিজ্ঞেস করছে কত মার্কের এমসিকিউ থাকবে আর কত মার্কের রিটার্ন থাকবে, এটা চিন্তা করার দরকার নেই। টোটাল মার্ক আমরা 180, এটা আমরা বুঝলেই হবে। ঠিক আছে? এবং পাস মার্ক 100, এটা জানলেই হবে। ওকে? 100 আর 100+ পেলে আমরা পাস করব, এটা জানলেই হবে। যদি রোল নাম্বার ভুল দেন তাহলে আপনারা অটো ফেল। ঠিক আছে? রোল নাম্বার ভুল দেন বলতে এটা যেহেতু রিটেন মার্কস, রিটেন কোশ্চেন হিসেবেই থাকে রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি যেটাই বলেন। যদি আপনারা আমাকে রাত্রি 9টার দিকে মেসেজ দিয়ে বলেন, স্যার আপনার রোল নাম্বার পাচ্ছি না, আমি কি করব, তো আমার কিন্তু করার কিছু নেই। ঠিক আছে? তো নিজের রোল নাম্বার নিজের দায়িত্বে অফিসে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে নিজের রোল নাম্বারটা জেনে নেবেন।
আশা করি বুঝতে পেরেছেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা কল দিয়ে আপনারা জেনে নেবেন নিজেদের রোল নাম্বার। কারণ আমার কাছে কিন্তু আপনাদের কারো রোল নাম্বার নেই। ঠিক আছে? জি, ঠিক আছে আলমগীর ভাইয়া, ওইটাই হলো আপনার রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি। তো একাধিকবার সাবমিট করবেন না, অনেকে মনে করেন নিজেরা 2-3 বার সাবমিট করতে পারেন। তো একাধিকবার সাবমিট করবেন না, 2বার যদি সাবমিট আমি দেখি তাহলে কিন্তু ভুল হবে। আমি বলে রাখি, আমি শিওর করে বলছি, LDM 80 আপনার রোল নাম্বার না। ঠিক আছে? LDM 80 আপনার রোল নাম্বার না। ওকে? 100 মার্কের নিচে পেলে আপনাদের ফেল হবেন। 2 ঘন্টার বেশি যদি সময় নেন, মানে আমাদের হলো 11টা পর্যন্ত টাইম, 11টার পরবর্তীতে কেউ যদি সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের আর কি ফেল করবেন। যদিও আমি 2-3 মিনিট সময় বেশি দেই, কারণ মানুষের সময় লাগতেই পারে। তো ওই টাইমটা এখন কাউন্ট করবেন না, আপনারা চেষ্টা করবেন 11টার মধ্যে করার। তো আশা করি মেইন জিনিসগুলো আমি বুঝিয়ে দিয়েছি। আমরা অফিস টাইমে অফিস টাইম জানি 10টা থেকে 5টা, শনিবার থেকে বৃহস্পতিবার, অফিসে নাম্বারে কল দিয়ে নিজেদের রোল নাম্বারটা জেনে নিব। ঠিক আছে? রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি যেটাই বলেন, আমরা জেনে নিব। নিজেদের মোবাইল নাম্বার বললেই কিন্তু বলে দিবে। আমরা সবাই ক্লিয়ার? আমাকে যদি রাত্রি 9টার দিকে আমাকে মেসেজ দিয়ে যদি বলেন, স্যার আমি এখন পরীক্ষা দিতে পারছি না, আমি কি করব, আমি কি আনসার দিব সবাই বলেন? রাত্রি 9টার দিকে আমাকে যদি বলেন, স্যার আমি এখন পরীক্ষা দিতে পারছি না, আমি কি করব? আমার এই 1 সপ্তাহের মধ্যে আমি বাসায় বসেছিলাম, বা আমি এখন অসুস্থ ছিলাম, যাই বলেন, এখন আমি কি করতে পারি? আপনি আমাকে বলেন, মেসেজে বলেন আমার কি করার আছে। কিছু করার আছে? 1 সপ্তাহ আপনাদের টাইম আছে, 1 সপ্তাহের মধ্যে একটা মেসেজ করতে পারবেন না আপনি অফিসে? আশা করি বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার? না জুমা আক্তার আপু, এক্সামের টাইম বাড়ানো যাবে না। যদিও এক্সাম একটু কঠিন হয়, অনেক বলে। এক্সামের টাইম আমাদের ক্লাস টাইমের মধ্যে। ঠিক আছে? তো এখন কাজ হলো আমাদের ইয়েটা করি। আমাদের ইয়ে হলো ওয়ার্ডপ্রেস এবং থিম এডিট। তো আমরা একটু আগে ওয়ার্ডপ্রেসটা বোঝার চেষ্টা করি এবং থিম যেটা সেটা আগে বুঝি। তো ওয়ার্ডপ্রেস কি আমরা সবাই কি জানি ওয়ার্ডপ্রেস কাকে বলে? ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমার ধারণা সবাই কি আছে? সেলিম আক্তার ভাইয়া বলেছেন না। বাকি সবাই ওকে না? তাহলে ওয়ার্ডপ্রেস হলো, তো বেশিরভাগই মানুষের ধারণা আছে। তো ওয়ার্ডপ্রেস যারা আর কি ধরেন, ওয়ার্ডপ্রেস হলো আমাদের যারা আর কি মনে করেন আমরা যারা ওয়েবসাইট বানাই, ঠিক আছে, যারা ওয়েবসাইট আর কি বানাই, ঠিক আছে, বেশিরভাগই ওয়েবসাইট কি দিয়ে বানাই আমরা জানি? কোড দিয়ে বানানো হয়। ঠিক আছে? ওয়েবসাইট কি দিয়ে বানাই আমরা? কোড দিয়ে বানাই। তো কোড দিয়ে যখন আমরা একটি ওয়েবসাইট বানাই, তো ওয়েবসাইট দিয়ে যখন কোড দিয়ে আর কি বানাই তখন অনেক সময় লাগে, তাই না? তো একটি কোড বেসড একটি ওয়েবসাইট বানাতে প্রায় বলতে পারেন যে 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে। কিন্তু একই জিনিস যদি একটি ওয়েব ওয়ার্ডপ্রেস ডেভেলপার আর কি বানায়, তাহলে দেখা যাবে তার 1 সপ্তাহ মতো সময় লাগে। বলেন তো কেন? এর কারণ আমরা এভাবে বুঝি, তাদের কাছে বোতল রেডি থাকে। কি থাকে? কি রেডি থাকে তাদের কাছে? গ্লাস, বলেন, গ্লাস রেডি থাকে। ঠিক আছে? তো মনে করেন বায়ার এসে বলে যে আমার কাছে জল আছে। তো বায়ার বায়ারের অনুযায়ী সে যে সে কি করে, জলটা ঢেলে দেয়। ঠিক আছে? তো আপনার যদি গ্লাস রেডি থাকে,
তো আপনার জলটা ঢেলে দিয়ে তাকে রেডি করে দিতে কত সময় লাগবে? সময় কম লাগবে। কিন্তু আমরা যারা কোড যারা বানাই, তাদের কি করতে হয়? আগে গ্লাসটা বানাতে হয়, তারপরে জলটা তার মধ্যে ঢালতে হয়। তাহলে সময় বেশি লাগবে না? সবার কি মনে হয় সময় বেশি লাগবে নাকি কম লাগবে? সময় বেশি লাগার কথা, তাই না? তো আমরা কি বুঝলাম? যে ওয়ার্ডপ্রেস যেটা আছে, ওয়ার্ডপ্রেস হলো এজন্য বেশি ইজি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস বেশি ইজি। তো আমি যে এভাবে করে গ্লাস রেডি করে দিলাম, গ্লাস আমার কাছে রেডি করা আছে। জাস্ট আমার ইয়ে করে দিলেই হবে। 1 মিনিট, 1 মিনিট করে। তো আমাদের অলরেডি গ্লাস রেডি করা আছে। তো তাহলে আমাদের এই যে বললাম যে গ্লাস রেডি করা আছে, জাস্ট আমার জল, জল মানে কি? জল হলো কন্টেন্ট। ঠিক আছে, জল মানে আমাদের বায়ারের কন্টেন্ট। ঠিক আছে, বায়ারের কন্টেন্ট। তাহলে যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছে, তাদের এই কি করতে হয়? তাদের জাস্ট এই বোতলগুলা কিনতে হয়, বা এই গ্লাসগুলো কিনতে হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন বিষয়গুলো? এই গ্লাসগুলো কিনলেই তো হবে। আমরা কি বুঝতে পেরেছি? এই গ্লাসগুলো কিনলেই তো সে বিজনেস শুরু করে দিতে পারে। ঠিক আছে, আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? এই গ্লাসগুলো কিনলেই সে কিন্তু কাজগুলো করতে পারে। তো এইটুকুর জন্য তার কতটুকু কোড শেখা দরকার সবাই বলেন তো? তার কতটুকু কোড নলেজ দরকার? তার কিন্তু কোনো কোড নলেজ দরকার নেই, তার 0% কোড নলেজ দরকার। ঠিক আছে, তার শুধুমাত্র ক্লিক করে সে করতে পারে। সবাই কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখন যদি আপনাদের মনে হয় তাহলে কি স্যার কোড যারা বানায় তাদের কোনো দাম নেই? তো অবশ্যই তাদের দাম আছে। যে আমি যে বললাম যে বোতল, যারা গ্লাস কিনছে তারা কিন্তু একটা শেপে কিনছে, ঠিক আছে। কিন্তু যারা কোড বানায়, তারা যদি চায় তারা এভাবে করেও এটি বোতল বানাতে পারে। তো আমরা বুঝতে পেরেছি এটি ওয়ার্ডপ্রেস যারা আর কি কোড বেসড আর একটি ওয়ার্ডপ্রেস ডেভেলপারের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আমরা ক্লিয়ার? তো যারা আর কি ওয়ার্ডপ্রেস অলরেডি জানেন, তারা আর কি অন্যভাবে বুঝেন, কিন্তু আমি যেভাবে বোঝাতে চাই তারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এখন কথা হলো যে যেহেতু একটা ওয়ার্ডপ্রেস একটি বোতলের মধ্যে আছে এবং এটার মধ্যে জল ঢেলে দিলেই হয়ে যায়, তাহলে এটা অবশ্যই একটা পরিবেশের মধ্যে গ্রো হয়, পরিবেশের মধ্যে রাখতে হয়। সবার কি একটা ধারণা আছে না? বুঝতে পেরেছেন? তো এই পরিবেশটাকে আমরা বলি হলো সার্ভার। ঠিক আছে, পরিবেশটাকে কি বলি? সার্ভার। এন্ড সার্ভারটা কাকে বলে আমরা কি জানি? তো সার্ভারের সাথে সম্পর্ক হলো ক্লায়েন্টের। ঠিক আছে, সার্ভার আর ক্লায়েন্ট কাকে বলে আমরা কি জানি? ক্লায়েন্ট হলো যে সার্ভারকে ডাটা দেয়, মানে তথ্য দেয়। ঠিক আছে, এবং সার্ভার হলো যে তথ্য নেয়। ঠিক আছে, খুব ইজি না? যে যে ক্লায়েন্ট হলো যে সার্ভার, যে ক্লায়েন্টের কাছ থেকে তথ্য নেয় সে হলো সার্ভার, এবং সার্ভার হলো যে ক্লায়েন্টের কাছ থেকে তথ্য নেয় তাকে সার্ভার বলে। ওকে, সে ম্যানেজ করে এবং তথ্যগুলো আর কি সার্ভারে, সার্ভার, ক্লায়েন্টের সার্ভারের কাজ হলো ক্লায়েন্টের কাছ থেকে তথ্য নিয়ে এগুলো স্টোর করে সেগুলো আর কি ম্যানেজ করা। ঠিক আছে, তো এই যে আমি যে বললাম সার্ভার এবং ক্লায়েন্ট, এগুলোর মধ্যে যে কথোপকথন হয়, এদের একটা ভাষা আছে। ঠিক আছে, এদের কি আছে?
একটা ভাষা আছে। তো এই ভাষা আমরা কি জানি? এদের ভাষাকে বলা হয় সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আর একটা বলা হয় ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো আমরা কি এক এই পর্যন্ত কি একটাও ক্লায়েন্ট সাইড বা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের কথা কি শুনেছি? তো আমরা কিন্তু, না, আমরা পড়েছি হাবিবা আপু বা হাবিবা ভাইয়া, আমরা পড়েছি একটি ক্লায়েন্ট সাইড পড়েছি, আমরা পড়েছি, আমরা এইচটিএমএল পড়েছি, আমরা এইচটিএমএল পড়েছি। তারপরে সিএসএস একটি ক্লায়েন্ট সাইড, আবার জাভাস্ক্রিপ্ট আমরা পড়িনি, কিন্তু আমাদের সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো কিন্তু আমাদের কি ল্যাঙ্গুয়েজ? ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। তো আমি এতক্ষণ ধরে যে বকবক করলাম, আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমরা তাহলে ক্লিয়ার? তাহলে আমার যদি ওয়ার্ডপ্রেসকে আমার চালাতে হয়, তাহলে আমার কি দরকার? আমার একটি সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজ দরকার, এবং আমার সার্ভার সাইডের পরিবেশ দরকার। আমরা কি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। জি ভাইয়া, রাইট। তো এখন কথা হলো, আমরা একটু বুঝি সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজ গুলো কি কি। তো সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজ এবং ক্লায়েন্ট সাইডের ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য আমরা একটু গুগলে যাই। গুগলে গিয়ে এইচটিএমএল যে দিকে ছিলাম আমরা একবারে ফার্স্টের দিকে, সেটা দিয়ে একটু সার্চ করি। গুগলে দিই, কপি করলাম। কপি করে আমরা এখান থেকে এটাকে আমরা এখানে নিই, নিউ দিয়ে এটি টেক্সট ডকুমেন্ট বানাচ্ছি। টেক্সট ডকুমেন্টে আমি এটা জাস্ট লিখলাম। ঠিক আছে? এইটুকু তো আমরা সবাই বুঝলাম, তাই না? টেক্সট ডকুমেন্টে এটা লিখলাম, লিখে এটা সেভ করলাম। ওকে। তো এই জায়গায় আমরা টিএক্সটি দেখছি না? টিএক্সটি মানে হলো টেক্সট ফাইল। তো এটাকে আমরা কি করলাম? এইচটিএমএল। ওকে। এইচটিএমএল ক্লিক করলে তো দেখছে, আমাকে বলছে যে এইচটিএমএল এ চেঞ্জ করতে তুমি রাজি আছো? তো আমি বললাম হ্যাঁ, রাজি আছি। তাহলে দেখেন, আমার এটা এইচটিএমএল ফাইলে হয়ে গেছে। তো আমি যে ডবল ক্লিক করি, তাহলে দেখেন হয়ে গেছে না? এটা কি রান হয়েছে? আমরা কি সবাই দেখতে পাচ্ছি? তো দেখেন, এই যে এখানে যে রান হয়েছিল, এটা কিন্তু সেম রান হয়েছে। আমরা তাহলে ক্লিয়ার যে এটা একটা আমার ব্রাউজার রিড করতে পারছে, তার মানে এটা একটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। আমরা সবাই ক্লিয়ার? তো এখন যদি আমি এটাকে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের সাথে চেষ্টা করি। একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হলো যেমন পিএইচপি। পিএইচপি হলো একটি সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজ, এবং সেটা হলো আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি স্ট্রাকচারে কোনো চেঞ্জ করছি না। আমি দেখাই আবার, স্ট্রাকচারে চেঞ্জ করছি না কিছু, জাস্ট এক্সটেনশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি। মোবাইলে কি দেখতে পাচ্ছেন কিছু? অনেক ছোট দেখে মনে হয় দেখতে পাচ্ছেন না। মোবাইলে কি দেখতে পাচ্ছেন আমি যে পিএইচপি চেঞ্জ করেছি? এখানে আমি লিখে দিই সুদীপ। আম, এখন দেখা যায়? এখানে দেখা যায় না? যদি দেখা না যায়, তাহলে আমার অন্য কাজ করতে হবে। দেখা যায়? আগে বলেন, এই যে সুদীপ দেখা যায়, সুদীপ ডট পিএইচপি। ওকে, সুদীপ ডট পিএইচপি দেখা যায়। তাহলে আমরা একটি ব্রাউজার নেই, ব্রাউজার নিয়ে দেখি, এটাকে রান করে দেখি তো। এটাকে রান করে দেখি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি না? এখন তো রান হলো না।
দেখেন এখন জাস্ট আমি যা লিখে দিচ্ছি এটাই হয়েছে। এটা সমস্যা না? দেখেন জাস্ট পিএইচপি লিখেছি দেখে এটা রান হচ্ছে না। কারো কি ধারণা আছে কেন হচ্ছে না? কারণ পিএইচপি আমাদের সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে এটা। তাহলে সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ দেওয়ার জন্য আমার কি দরকার? আমার একটি সার্ভার লাগবে। ঠিক আছে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? তো সার্ভারটা কি জন্য লাগবে আমরা বুঝতে পেরেছি আগে। তো আমরা সার্ভারটা আগে বুঝি, তারপর আমরা সার্ভারটা রান করে দেখব। তো আমরা যদি এখানে আসি, দেখি ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইডের বিষয়টা আমরা বোঝার জন্য আমি এখানে একটা রেডি করে রেখেছি। তো এখানে আমরা দেখি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে, ক্লায়েন্ট সাইডের যদি আমরা দেখি, তো ইউজারের ডিভাইসে এক্সিকিউট হয়, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু আগে দেখেছি না? তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটে এক্সিকিউট হয় এবং ওয়েব পেজে দেখা যায়, এটা রিকোয়েস্ট পাঠায় এবং এটা আমাদের সার্ভারে আর কি দেখা যায়। ঠিক আছে। তো সার্ভার সাইডে রিকোয়েস্ট পাঠায়, সার্ভারে দেখে এগুলো আউটপুটে আমাদের দেখায়। এখন সার্ভারে আমাদের পিএইচপি কেন ইউজ করা হয়? সার্ভারে পিএইচপি দেখা যায় কারণ এটা ডাটাবেস লাগে। এখন কথা হলো আপনাদের নেক্সট কথা, ডাটাবেস কেন লাগছে আমার? ঠিক আছে। ডাটাবেস এই জন্য লাগছে কারণ ধরেন আপনি একটি ওয়েবসাইট বানিয়েছেন, ওয়েবসাইটের সাথে ধরেন আপনার স্টুডেন্টের রোল নাম্বার আছে না, স্টুডেন্টের নাম, রোল, এগুলো আপনার দেওয়া লাগবে না ওয়েবসাইটের সাথে? সবার কি মনে হয় এগুলো যুক্ত করা লাগবে না? যদি ওয়েবসাইটে যুক্ত না করেন, আপনি একটি শিট বের করবেন যেগুলোর মধ্যে সবার নাম রোল দেওয়া লাগবে। এরকম একটি ডাটা শিট যদি বের করতে চান, তাহলে আপনার এই ডাটাগুলো লাগবে না, সবার কি মনে হয়? তাহলে এটা কিন্তু আপনার পিএইচপি ছাড়া এটা যুক্ত করা যাবে না। ঠিক আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এখন কথা হলো আমাদের এইচটিএমএল এ কেন যুক্ত করা যাবে না? এর কারণ এইচটিএমএল হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা মনে আছে ক্লাসে বলেছিলাম এইচটিএমএল হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজে ডাটাবেজ কানেক্ট করা যায় না। ঠিক আছে। ডাটাবেজ কানেক্ট করা যায় না। এই জন্য কি লাগবে? এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। তা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? পিএইচপি। পিএইচপির সাথে ডাটাবেজ কানেক্ট করা যায়। আমরা কি ক্লিয়ার? এই জন্য পিএইচপি ইউজ করা যায়। তো ডাটা আমাদের সার্ভার কেন দরকার? এইচটিএমএল দিয়ে কেন হবে না? পিএইচপি কেন দরকার? সার্ভার কি জন্য দরকার? আমরা কিন্তু ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজটা কি, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজটা কি, সার্ভার সাইড কি, এগুলো কিন্তু অনেক ধরনের কোশ্চেন কিন্তু আমরা আনসার পেয়ে গেছি। যদি না বুঝি আমাকে বলেন স্যার বুঝতে পারিনি। দেখেন, রানস অন ব্রাউজার আর এখানে রানস অন সার্ভার। ঠিক আছে, আমরা একটু পরেই দেখবো রানস অন সার্ভারে কিভাবে রান করে। হ্যান্ডেলস ওয়েব পেজ অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, ব্রাউজার কিন্তু এই যে একটু আগে দেখলাম না যে আমাদের এইচটিএমএল লিখতেই কিন্তু আমাদের দেখা গিয়েছে প্রসিড ইউজার রিকোয়েস্ট, আমাদের রিকোয়েস্টটা একসেপ্ট করে। ম্যানেজেস ইউজার ইন্টারফেস, ইউজারের ইন্টারফেস গুলো দেখে, আর ডাটাবেস ইউজার ইন্টারফেস গুলো দেখে না, ইন্টারেক্টস উইথ ডাটাবেস। আর এক্সাম্পল এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, আর এটা হলো পিএইচপি পাইথন নোড জিএস। তাহলে এখন আমার এটা রান করার জন্য কি দরকার? সবাই বলেন তো, এটা রান করার জন্য কি দরকার? আমি যদি কোনোভাবে একটা সার্ভার রান করতে পারি তাহলে তো হবে। সবার কি মনে হয়? একটা সার্ভার রান করতে পারলেই কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা আমি রান করতে পারবো, তাই না? তো সার্ভার রান করার জন্য আমাদের দরকার হলো, গত ক্লাসে আমি সবাইকে ডাউনলোড করতে বলেছিলাম এক্সএএমপি, ক্রস প্ল্যাটফর্ম মাইস্কেল, আর পি দিয়ে কি জানি ভুলে যাই, জ্যাম্পের ফুল ফর্মটা আমি ভুলে যাই, জ্যাম্প ফুল ফর্ম, বাবা ভুলে যাই। ক্রস প্ল্যাটফর্ম অ্যাপাচি মাইস্কেল পিএইচপি পার্ল। ঠিক আছে, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপাচি মাইস্কেল পিএইচপি পার্ল। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে জ্যাম্প, জ্যাম্প যে আছে এখানে, এটা হলো সার্ভার।
এটা কি করে, আমাদের পিসিটাকে মানে আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটারকে কি বানিয়ে দেয়, একটা সার্ভার বানিয়ে দেয়। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা সার্ভার বানাই দিই, অ্যাপাচি একটা সার্ভার অ্যাপাচি বানিয়ে অ্যাপাচি করে দিলাম। আর মাইস্কেল হলো ডাটাবেস, ডাটাবেসটা অন করলাম। তো দেখেন আমার ডাটাবেস এবং অ্যাপাচি এটা অন হয়ে গেল। এখন আমরা এটা কাটিয়ে দিই আগে। তো আমাদের যে এই যে অন হয়েছে, তো আমরা তাহলে এখন যাচ্ছি। তো এখন আমরা যেটা করব, আমরা যখন জ্যামটা ডাউন ইনস্টল করব, জ্যামটা ইনস্টল করা খুবই ইজি, জাস্ট নেক্সট নেক্সট বাটন দিলে জ্যামটা ইনস্টল হয়ে যাবে। তো যখন আমরা ইনস্টল করব, আমরা দিস পিসি থেকে, দিস পিসিতে গেলাম, দিস পিসি থেকে এই যে ইঞ্জিন দেখতে পাচ্ছি, ইঞ্জিনে ক্লিক করব। এরপরে দেখব এক্সএমপি, মোবাইলে সবাই দেখতে পাচ্ছি। আজকের ক্লাস কিন্তু পিসিতে করতে পারবো না, মোবাইলে করতে পারবো না আজকের ক্লাস। আজকের সেই দ্বিতীয় ক্লাস, আজকের ক্লাস আমরা কিন্তু মোবাইলে করতে পারবো না। আমি বলেছিলাম না দুইটা ক্লাস করতে পারবো না মোবাইলে, এটা কিন্তু সেকেন্ড ক্লাস যেটা মোবাইলে করতে পারবো না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সএমপি, এক্সএমপি দেখতে পাচ্ছি, আশা করি ক্লিক করব। এক্সএমপি তে ক্লিক করলে এখানে একটি ইয়ে পাবো, এসটি ডক্স। আমরা সবাই এসটি ডক্স দেখতে পাচ্ছি যারা মোবাইলে আছেন। এই এসটি ডক্স ফোল্ডারে আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত সার্ভারটি ক্রিয়েট হয়েছে। তো এখানে আমার ফাইলটি রাখতে হবে। তো ধরেন আমি এখানে ফোল্ডার বানালাম, ধরেন সুদীপ নামে ফোল্ডার বানালাম, যা ইচ্ছা তার দিতে পারি। সুদীপ নামে ফোল্ডার দিলাম। এরপরে এই যে এটা আছে এটা আমি কাট করলাম, কাট করে এই সুদীপ নামে ফোল্ডারে আমি এখানে পেস্ট করলাম। ওকে। তো এখন আমি এখানে দিলাম, এখানে দিয়ে যেহেতু সার্ভার, ঠিক আছে। তো এই সার্ভারটা কোথায় হয়েছে সবাই বলেন তো? এটা হলো আমার পিসির মধ্যে হয়েছে। সবাই কি ক্লিয়ার এটা? এটা কোথায় হয়েছে? আমার কম্পিউটারের মধ্যে। এটা কিন্তু আমার ওয়েবসাইটের মধ্যে হয়নি। আমরা কি এই বিষয়টা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এটা কিন্তু আমার ওয়েবসাইটের বাইরে হয়নি, মানে বাইরে, বাইরের দেশে হয়নি, এটা কিন্তু আমার কম্পিউটারের মধ্যে হয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? লোকাল হোস্ট। ঠিক আছে, এজন্য লিখি হলো লোকাল হোস্ট, লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে, লোকাল হোস্ট দিলে আমার এইচটি ডক্স যেটা আছে এটা আমার লোকাল হোস্ট। ওকে। যদি আমি লোকাল হোস্ট দেখি তাহলে বোঝা যাবে এটি এইচটি ডক্স। ঠিক আছে, যারা আর কি পিসি ইউজ করেছেন সে বুঝবে লোকাল হোস্ট আর এইচটি ডক্স একই কথা। ঠিক আছে, তারপরে এখানে কি লেখা আছে বলেন, সবাই বলেন কি লেখা আছে? সুদীপ, তাই না? তাহলে এখানে কি লিখবো বলেন তো? কি লিখবো? সুদীপ লিখবো। তারপর একটা স্ল্যাশ দিব। কেন স্ল্যাশ দিব? কারণ এরপরে আমার এখানে সুদীপ লেখা আছে, তাই না? এরপরে আমি এখানে সুদীপ লিখলাম, তারপরে সুদীপ ডট পিএইচপি। কি জন্য লিখলাম? এখন আমার ফাইলটা এখানে আছে। তবে এন্টার দিই এখন। এখন দেখেন কি রান হয়েছে? দেখুন এখন কিন্তু কি রান হয়েছে। কেন রান হয়েছে? এই যে এইচটি ডক্স যে দিয়েছি, এই যে দেখেন এটা এইচটি ডক্স, এই যে সুদীপ ফোল্ডার, এই সুদীপ ফোল্ডার, আর এই পিএইচপি, সুদীপ ডট পিএইচপি, সুদীপ ডট পিএইচপি। তখন কিন্তু রান হয়েছিল না। এখন দেখেন, এখন যদি আমি দিয়ে দিই, এখনো মনে রান হওয়ার কথা না। দেখেছেন? এখন রান হয়েছে, এখন কিন্তু রান হয়নি।
কিন্তু যখন আমি এভাবে করে দিয়েছি তখন কিন্তু রান হয়েছে। সবাই কি ক্লিয়ার এখন? যদি ক্লিয়ার না হন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যান্ড রেজ করেন বা কিছু একটা বলেন যে স্যার আমি ক্লিয়ার হয়নি, আমি বুঝিয়ে দিব। ইয়েস নো কিছু একটা বলেন। ওকে। তো আমরা এরপরে এটা বুঝতে পারলাম সবাই। তো এখন আমরা ওয়ার্ডপ্রেসটা কিভাবে রান করব এটুকু আমরা তাহলে সবাই ক্লিয়ার। এখন আমরা ওয়ার্ডপ্রেসটা রান করার চেষ্টা করি। ওয়ার্ডপ্রেসটার জন্য আমরা প্রথমে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড। তো আমরা গত ক্লাসে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেছিলাম। গুগলে গেলাম। গুগলে গিয়ে আমরা লিখলাম wordpress.org। wordpress.org লিখে সার্চ দিলাম। তারপর এখানে গেট ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি সবাই, গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। তারপরে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.1 যেটা আছে এখানে ক্লিক করলাম, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এখানে ই করলাম এবং ডাউনলোড ওয়ার্ডপ্রেস দিলাম। এখানে আমার ওয়ার্ডপ্রেসটা দেখা যাচ্ছে। এখান থেকে আমি এটাকে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস 6.1। তো এটাকে আমি ওয়ার্ডপ্রেস পেয়ে গেলাম, এটা ওয়ার্ডপ্রেস পেয়ে গেছি। ওকে। তো এটাকে আমরা যে কোনো একটি নাম দিতে পারি, যেমন দিলাম হলো LDM80। ওকে। LDM80 দিয়ে আমি সার্চ দিয়ে দিলাম। তো এখন এটা কি করব সবাই বলেন তো। এই যে ওয়ার্ডপ্রেসে ফাইলটা আছে আমরা কি করব? যে বুঝতে পারেননি সে বলেন তো, এটা কোথায় রাখবো? আমরা যে এক্সট্রাক্ট করলাম এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইল। এটা কোথায় রাখবো? এটা আমরা এচটি ডক্সে রাখবো। আমরা কি বুঝতে পেরেছি? এটা আমরা কাট করলাম। কাট করে কোথায় রাখবো? আমরা যে এইচটি ডক্সের ফাইলটি আছে না, এইচটি ডক্সে এটা পেস্ট করব। আমরা কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে পেস্ট করলাম। 6+54 বুঝিনি আমি। সুমন ভাইয়া বলেন, আপনার কথা বুঝতে পারিনি আমি। তো আমরা এই যে LDM84 যে পেয়েছি, এখন এটা আমরা রান করার চেষ্টা করি। ঠিক আছে। তো এটা রান করার জন্য আমার কি কি দরকার আগে বলি। আমাদের একটা ওয়ার্ডপ্রেস রান করার জন্য, জি ভাইয়া কি বললেন? মিস্টেকে চলে গেছে অবশ্য, বাকি মানে এখানে অবশ্য বুঝতে পারি নাই যেটা দেখাচ্ছেন। আমি জাস্ট এই যে ফাইলটা ডাউনলোড করেছি এটা জাস্ট আমরা এক্সট্রাক্ট করেছি। ঠিক আছে, এই ফাইলটা আমাকে দিয়েছে না, নেট থেকে ডাউনলোড করলাম না, জি জি। এটা আমি এক্সট্রাক্ট করেছি। ঠিক আছে। আপনার যদি উইনজিপ থাকে বা উইনরার থাকে, এটা আপনি এক্সট্রাক্ট টু দিলেই এক্সট্রাক্ট হয়ে যায়, মানে ফাইলটা বের হয়ে যাবে। ঠিক আছে। পরে আমি একটু আচ্ছা। আগে বললাম কি, যে এটাকে আমরা কোথায় রাখবো? আমাদের সার্ভারে। সার্ভারটা কোথায় আছে ভাইয়া? আমাদের এইচটি ডক্স এর মধ্যে, একটু আগে বললাম না ভাইয়া? ভাই কি হুম মনে আছে? কোথায় রাখবো বলেন? এইচটি ডক্স এর মধ্যে। ঠিক আছে। ক্লিয়ার? হুম, জি। আশা করি ক্লিয়ার। তো এখন আমরা এটা যে রাখবো, এরপর আমরা কি করব ভাইয়া? আমাদের ডাটাবেস ক্রিয়েট করা লাগবে। বলেন তো ডাটাবেসটা কেন ক্রিয়েট করা লাগবে? কারণ ডাটাবেস না করলে ওয়ার্ডপ্রেস রান করা যাবে না। ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করা যাবে না, আমরা বুঝতে পেরেছি। কারণ জি। আমাদের এটা বোতল না, এটা তো একটা
অলরেডি বানানো গ্লাস, তাই না? তো গ্লাসের মধ্যে অলরেডি সবকিছু বানানো আছে না? তাহলে এটার জন্য একটা ডাটাবেস লাগবে না? সবাইকে বুঝতে পেরেছি? ভাইয়া কি বুঝতে পেরেছেন? জি। তাহলে আমার ডাটাবেস লাগবে না। তাহলে আমরা একটা কি করব, আগে ডাটাবেস বানিয়ে নিই। ওকে, তাহলে আমরা ডাটাবেস বানাই। তো ডাটাবেস বানানোর জন্য আমাদের লিখতে হবে কি, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। কি লিখবো? পিএইচপি মাই অ্যাডমিন। কি লিখবো ভাইয়া বলেন? পিএইচপি মাই অ্যাডমিন। কি লিখবো ভাইয়া? পিএইচপি মাই অ্যাডমিন। হ্যাঁ, পিএইচপি মাই অ্যাডমিন। তারপরে যে ডাটাবেস যে আছে না ভাইয়া, ডাটাবেসে ক্লিক করব। এরপর ডাটাবেসের নেম দিব, যে কোনো নেম দিলেই হবে। যেমন দিলাম হলো আপনাদের বেসের নাম দিয়ে দিলাম এনডিএম80। তো এখানে আপনার নেম দিলেও সমস্যা নেই। নেম কি জানো, সুমন। সুমন নেম দিলেও সমস্যা নেই। কিন্তু যেই নেম দিব এটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে? তারপরে এখানে ক্রিয়েট ডাটাবেস আছে, ক্রিয়েট দিতে হবে। ঠিক আছে, তো ক্রিয়েট দিয়ে দিলাম। তো আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে না? তো জি। এখন আমি এটা অন রেখে আরেকটি ট্যাব অন করলাম। তো এখন কি লিখবো ভাইয়া বলেন? লোকাল হোস্ট লিখবো না ভাইয়া? লোকাল হোস্ট মানে htdocs বললাম না ভাইয়া একটু আগে? জি। তারপরে আমাদের ফোল্ডারের নাম কি ভাইয়া বলেন? একটু আগে বললাম না তাহলে আমাদের এই ফোল্ডারের নাম কি, একটু আগে যে বানালাম, নিয়ে আসলাম ওখান থেকে? দেখতে পাচ্ছি না ভাইয়া এলডিএম80? নাকি দেখতে পাচ্ছি না? এলডিএম। জি জি। তাহলে আমি এটা লিখি। তারপরে যদি আমি এন্টার টিপি, তাহলে দেখা যাবে আমাকে ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবে। দেখেছেন ওয়ার্ডপ্রেসে নিয়ে গিয়েছে। তারপর আমরা কন্টিনিউ ক্লিক করবো, ইন্টার স্টেটস, কন্টিনিউতে ক্লিক করব। তো আমরা কি কি চাচ্ছি, ওয়ার্ডপ্রেসের নেম, আমরা নেম পেজ নেম নিয়ে নিয়েছি ভাইয়া। তো বুঝতে পারলাম কি আগে আমার বানিয়ে নিতে হয়। তো আমরা লেটস গোতে যাই। তো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের নেম দিলাম। ঠিক আছে, সুমন নাম দিলাম। তো এখানে আমরা কি দিলাম, রুট নেম, নেম দিলাম রুট। তো আমরা যে এটা বানাচ্ছি এটা কোথায় বানাবো ভাইয়া বলেন তো, সুমন ভাইয়া? এটা কিন্তু আমাদের আমার নিজের পিসির মধ্যে বানাবো, এটা কিন্তু আমরা নেটে পাবো না। বুঝতে পেরেছি ভাইয়া? জি। তো এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3 5 4, আমার ইচ্ছা মতো দিলাম। ঠিক আছে, 1 2 3 5 4 এটা আমার নিজের মতো দিলাম। তারপর বাকিগুলো সব সেম রেখে আমাদের কিন্তু ইউজার নেম রুট থাকবে। ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হবে না। ইউজার নেম কি থাকবে? রুট। এটা কিন্তু চেঞ্জ হবে না। বাকিগুলো সব চেঞ্জ করেন, সমস্যা নেই। ইউজার নেম কিন্তু রুট। ওকে, সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তারপর আমরা সাবমিটে ক্লিক করব। ওকে, কেন এস্টাবলিশিং কারেকশন, সবই তো ঠিক আছে। আমাদের সবই তো ঠিক থাকার কথা, ডেটাবেস সুমন। ও সরি, পাসওয়ার্ড হবে ফাঁকা। সরি, এটার কোনো পাসওয়ার্ড থাকবে না। পরে আমরা সাবমিটে ক্লিক করব, এখানে কোনো পাসওয়ার্ড থাকবে না, এটা আমার ভুল হয়েছে, পাসওয়ার্ড কোনো থাকবে না। এটা পাসওয়ার্ড থাকবে ফাঁকা। পাসওয়ার্ড কি হবে? ফাঁকা। পাসওয়ার্ড হবে ফাঁকা, এরপরে সাবমিটে ক্লিক করব। পরে নান দা ইনস্টলেশনে ক্লিক করব। এখন আমি সাইটের টাইটেল দিব, যে কোনো টাইটেল দিতে পারি। যেমন আমাদের এলডিএম80, এলডিএম80 লিখলাম, টেস্ট ওয়েবসাইট। ইউজার নেম দিয়ে দিলাম এলডিএম80, যে কোনো নাম দিলেই হবে।
এখানে পাসওয়ার্ড দিলাম হলো 12354, কনফার্ম পাসওয়ার্ড। মেইল একটা দিলেই হবে। পরে এখানে ইনস্টল ওয়েবসাইট দিতে পারি। আর এখানে আমরা এটা এটা আমি আপাতত টিক চিহ্ন দিয়ে দিলাম যে আমার এই ওয়েবসাইটটাকে আমি গুগলের সাথে যুক্ত করব না। ঠিক আছে, এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। এরপরে দেখেন আমাদের এখানে সবকিছু হয়ে গেছে। এরপর লগ ইন ক্লিক করব। লগ ইন ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসের সি প্যানেলে চলে আসবে। তো আমরা একটু আগে দিয়েছি LDM80, আর এখানে পাসওয়ার্ড দিলাম 12354। তো আমাদের এখানে ঢুকে যাবে। তো এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের সেটিংস কিন্তু হয়ে গেছে। যদি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় উপরের দিকে বাসার মতো জায়গা, এর যে ভিজিট সাইট যেটা আছে এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে ওয়েবসাইট কিন্তু বানানো হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে দেখবো হোম, হোম একটি আছে, হোমের মধ্যে হোম আছে, আপডেটের মধ্যে এখানে কিছু আপডেট চাইবে। কারেন্ট ভার্সন, পোস্টের মধ্যে পোস্টগুলো আছে, মিডিয়া আছে, পেজেস এর মধ্যে দেখি অল পেজেস। পেজেস এর মধ্যে পেজেস গুলো দেখতে পারবো, পেজেস এর মধ্যে কি কি আছে। পোস্ট হলো পোস্ট যেগুলো আর কি আছে, একটা মাত্র আছে, যেটা আমরা হ্যালো ওয়ার্ল্ড একটু মাত্র দেখতে পারলাম। তাহলে একটা করে দেখিয়ে দিই, শুধুমাত্র একটা দেখা যাচ্ছে। তারপর আমরা এখানে মিডিয়ার মধ্যে যেগুলো আর কি ভিডিওগুলো দিবে সেগুলো দেখতে পারবো। পেজেস এর মধ্যে যে কটা পেজেস আর কি আছে, এখানে একটা পেজ আছে যেটা আর কি ড্রাফটের মধ্যে আছে, যেটা দেখতে পাচ্ছি না। স্যাম্পল পেজ একটা শুধুমাত্র দেখতে পারবো, এটা হলো স্যাম্পল পেজ। ঠিক আছে, কমেন্ট হলো কমেন্ট যেগুলো আর কি করা আছে সেগুলো আমরা এখানে কমেন্ট গুলো দেখতে পারবো। আর এটা হলো প্লাগইন, এগুলো সবই আগে আমি অন করি। প্লাগইন গুলো কি সব অ্যাক্টিভেট করে দিই। ওকে, প্লাগইন, প্লাগইন কি কি করে এগুলো আমরা সব বুঝাচ্ছি। প্লাগইন হলো, একটু আগে কি বললাম, আপনার এটা হলো গ্লাস, তাই না? তো গ্লাস অলরেডি বানানো আছে, তাই না? তো এই গ্লাসটাকে কিন্তু মেনটেন প্রতিদিন করা লাগে, তাই না? আপনারা ভাইয়া কি বলেন, মেনটেন করা লাগবে না? জি। যারা কোড করে তারা কিন্তু এমনি মেনটেন করেই কিন্তু বানিয়েছে, তাই না? কিন্তু যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, দেখেন আমরা কিন্তু অলরেডি পেজ কিন্তু বানানো হয়ে গেছে। তো যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার তারা কি কোড করছে? তারা কিন্তু কোড করছে না। তাহলে এই যে মেনটেন করা লাগে, মেনটেন তারা তাহলে কি করবে? অবশ্যই যারা এই বানাচ্ছে তারা আর কি কোড করবে না? এটাও তো একটা কোড করে করতে হবে, তাই না ভাইয়া? জি। তাহলে এই যে কোড করে প্রতিদিন আপডেট দিবে, তাহলে আপডেট কিভাবে দিবে ভাইয়া? এই প্লাগইনস এর মাধ্যমে। ঠিক আছে, প্রতিটি সেটিংস এর জন্য আলাদা আলাদা প্লাগইন থাকে। ওকে, তো প্লাগইন দিয়ে তারা বিভিন্ন ধরনের আপডেট থেকে শুরু করে আরো অনেক কিছু দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে আপনার ওয়ার্ডপ্রেসটা আপ টু ডেট হওয়ার জন্য কি দরকার বলেন ভাইয়া? প্লাগইনটা, প্লাগইন। হ্যাঁ প্লাগইনটা আপডেট ডেট লাগবে। তো এগুলো যদি আপনার প্লাগইন যদি আপ টু ডেট না হয়, আপনার আহ, যে ওয়ার্ডপ্রেস এটা কি ভালো হবে? না। না, ভালো হবে না। তো ভাইয়া তো বুঝতেই পেরেছেন। তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছি এখানে ওরকম কিছু নেই, সেটিংস আমি পরে দেখাচ্ছি। তো আমরা এখানে অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি ভাইয়া। জি। অ্যাপিয়ারেন্সের মধ্যে একটি অপশন আছে থিমস। ঠিক আছে, তো এখানে তিনটা আমরা আগে থেকে ফ্রি পাচ্ছি। তো এখান থেকে অ্যাক্টিভেট দিয়ে একটা অ্যাক্টিভেট দেখাই, এগুলো সবই ফ্রি, এই তিনটা ফ্রি। অ্যাক্টিভেট করলাম। তো এখন আমি যদি রিফ্রেশ দিই, এখন কেন দেখাচ্ছে না? আমরা এটাকে আমরা অ্যাক্টিভেট করে ফেলেছি। তো এখন আমরা ভিজিট সাইটে যাই। তো দেখেন আমার ওয়েবসাইট কি হয়ে গেছে না? আপনার কি মনে হয় Commitment and innovation। হয়ে গেছে না ওয়েবসাইট? জি।
ওয়েবসাইট কিন্তু একটা হয়ে গেছে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট। তা আমরা একটা পোস্ট বানাই, একটা পোস্ট করি, এটা একটা ব্লগিং টাইপের যেহেতু একটা ওয়েবসাইট, তাহলে একটা পোস্ট করি। তাহলে পোস্ট আমরা কিভাবে করতে পারি, আমরা আবার ওয়ার্ডপ্রেসে যাই। যে ডান দিকে দেখতে পাচ্ছেন না ওয়ার্ডপ্রেস, জি। তো আমরা ড্যাশবোর্ডে যাই। এখান থেকেও ড্যাশবোর্ডে যাওয়া যায়, আবার এখানে ক্লিক করলেও যাওয়া যায়। তো আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ড থেকে আমরা পোস্ট দেখতে পাচ্ছি না, পোস্টে ক্লিক করি। পোস্টে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড নেটওয়ার্কে দেখলাম না, এটা কিন্তু সেই হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এখান থেকেও পোস্ট করতে পারি, অথবা ওইখান থেকেও, ওইখানে যে দেখলাম ওইখানে ক্লিক করে করতে পারি। ঠিক আছে? তো দুইভাবে জি। কিন্তু ক্লিক করে করতে পারি। আমার কতটুকু কোড জানা লাগলো? একটা ফুটাও লাগলো না। তো আমরা এখান থেকে, ওখান থেকেই করি। ধরেন আপনার এখান থেকে আগে দেখাই নাকি ওখান থেকে দেখাই? ঠিক আছে, আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করি। অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে আমাকে এখানে নিয়ে গেছে এবং এটা টাইটেল দিতে বলেছে। তো আমরা একটি পোস্টটাকে খুঁজি, গুগলে লিখি যে ডিজিটাল মার্কেটিং, একটা আর্টিকেল লিখি, ডিজিটাল মার্কেটিং আর্টিকেল। আমরা এখান থেকে আর্টিকেল নেই। তো ধরেন এইটা আমরা, এই আর্টিকেলটা আমরা লিখব। ঠিক আছে, আর একটু দেখি একটা ছবি যদি থাকে। একটা খুঁজি মোটামুটি ভালো, পেজই তো পাই না। এ, ধরেন এখানে যাই, অনলাইন। ওকে, তাহলে এটা আমরা দিই। ঠিক আছে, এইটা দিয়ে আমরা একটা মনে করেন এই এই জিনিসটা আমরা ওখানে লিখবো। ওকে, তাহলে আমরা কি করব, এটা কপি করলাম। কপি করে কোথায় দিব? একইভাবে এখানে দিয়ে দিলাম। ওকে, তো আমরা এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি ভাইয়া। এই প্লাস চিহ্ন হলো আমাদের সবকিছু করার জায়গা। এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে আমরা প্যারাগ্রাফ নিতে পারবো, হেডিং নিতে পারবো, ইমেজ নিতে পারবো, কোড নিতে পারবো, লিস্ট নিতে পারবো, কলাম নিতে পারবো। কলাম মানে নতুন কলাম। আমরা যা খুশি সব আমরা এখানে করতে পারবো। তো আমরা এখানে কি করতে চাচ্ছি, আমরা আইডি টেক্সট নিই। আমাদের এখানে কি আছে, আমরা যদি দেখি, এখানে ছোট একটি লেখা আছে, ছোট একটি লেখা, জানুয়ারি 25। তাহলে আমরা ছোট একটি লেখা লিখি, কিছু করা লাগবে না। বেস্ট, এগুলো আমরা বোল্ড করে দিই। এখন মনে করেন আমরা একটি প্যারাগ্রাফ লিখব। ঠিক আছে, প্যারাগ্রাফে ক্লিক করলাম। এরপরে আমরা এখান থেকে বাকিগুলো কপি করে নিয়ে আসি, পেস্ট করলাম। দেখেন প্যারাগ্রাফ করার জন্য প্যারাগ্রাফের মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছি, যে বোল্ড করা যাবে, এগুলো সবগুলো বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, এগুলো সবকিছু করতে পারছি। ঠিক আছে, এখন মনে করেন আমি ছবি নিব। ছবি নেওয়ার জন্য জায়গা আছে না? একইভাবে আমি যদি এখানে যাই, ভাই বলেন কি আসলে কি কঠিন খুব? ভাই কি কঠিন লাগে? এ- না, এগুলা সহজ লাগে, কিন্তু ওই প্রথম থেকে মানে তৈরি করাটা একটু কঠিন আর কি। আমরা যদি, আমি আপনাদেরকে বুঝিয়েছি যে আসলে বিষয়টা কি হয়। যদি না বুঝেন তাহলে তো ইজি তো। ঠিক আছে, বিষয় যদি না বুঝতে চান, এটা ক্লিক অ্যান্ড প্লে না? দেখেন এখান থেকে আমি ইমেজটা নিলাম, ইমেজটা নিতে এবারে বললো আপলোড। ঠিক আছে, জি। আপলোডে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি আপলোডটা ক্লিক করলাম, ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে আমি আপলোড করে দিলাম। হয়েছে আপলোড। এরপর আমি কি নিব, ধরেন প্যারাগ্রাফ নিব। প্যারাগ্রাফ নিলে আমার পরেরটুকু কি হবে, এখানে দেওয়া আছে না?
বাকিগুলো আমরা নিয়ে নিলাম, এটুকুই নিই। ঠিক আছে, আমরা এটুকু নিয়ে কাজ করি। পেস্ট করলাম। তো দেখেন, আমরা এইটুকু নিয়ে আমরা যদি চাই, আপনার মনে হয় যে না আপনি অন্যগুলা নেবেন, দেখেন এটাকে এপাশে ওপাশে না যাবে, বোল্ড করা যাবে। আপনি যদি চান এটাকে হেডিং করবেন, এটাকে চেঞ্জ করে আপনি হেডিং করে নিতে পারেন। ঠিক আছে, কোট করে নিতে পারেন, মনে করেন এটুকু কোট করলেন। ঠিক আছে, এখানে ক্লিক করে আপনি এটাকে যেভাবে খুশি সেভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন। দেখেছেন? তো আমরা কি বুঝতে পারলাম, যা খুশি তাই করা যায়, তাই না? তারপর আমরা জি। এটাকে পাবলিশ করে দিলাম, পাবলিশ করে পাবলিশ করলাম। দেন পোস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো আমরা এটাকে আবার ওয়ার্ডপ্রেসে যাই, পাবলিশ হয়েছে। আমরা যদি এটা দেখতে চাই, আমরা এখান থেকে ভিজিট সাইটে যাই, তাহলে দেখবো এটা। দেখেন, পাবলিশ হয়েছে। আশা করি দেখতে পাচ্ছি। ইজি না? আশা করি ইজি। তো আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলাম। তো আমরা দেখতে পেলাম পোস্ট কিভাবে করা যায়, পোস্টগুলোও দেখলাম। আমরা যদি এখানে যাই, এই যে স্ক্রিন অপশন দেখতে পাচ্ছেন না ভাইয়া, স্ক্রিন অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে আরেক ক্যাটাগরি আমরা চেঞ্জ করতে, মানে বাড়াতে পারি, কমাতে পারি। পরে এখানে আমরা যে কয়টা পেজ, মনে করেন এটা তো মাত্র 20টা দেওয়া আছে, ধরেন আপনার অনেকগুলো আর কি আছে, ঠিক আছে, অনেকগুলা অপশন আছে। তো এখান থেকে আমি 100টা পেজ, 100টা যদি দেখতে চাই, 100টাও এখানে দেখতে পারবো। এখন মনে করেন যে এটা কম্প্যাক্ট ভিউ, আপনার মনে হয় যে আপনি এক্সটেন্ডেড ভিউ দেখবেন, মানে এর ভিতরের গুলো আউট দেখবেন, অ্যাপ্লাই করবেন, তাহলে এর ভিতরের অংশগুলো আর কি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো এগুলো প্রতিটার জন্যই আর কি একটু একটু করে আছে। তো আমরা মিডিয়া যেটা আছে, মিডিয়াতে ক্লিক করলে যে একটা মিডিয়া দিয়েছি, আরো মিডিয়া আর কি দেখা যাবে, কমেন্টেও আর কি এরকম অপশন গুলো আছে। তো এগুলো আমরা অনেক কিছু দেখলাম। তো আমাদের একটা জেনারেল আইডিয়া হয়ে গেল। এখন কথা হলো পেজেসও আমরা ক্রিয়েট করতে পারি। পেজেস আমরা এখানে অলরেডি একটা দেখতে পাচ্ছি। যেমন ধরেন আমরা এখানে একটা একটা পেজ আমি ক্রিয়েট করি, একটা পেজ ক্রিয়েট করলাম, অ্যাড পেজ ক্রিয়েট করে ক্লিক করেছি, ভাইয়া দেখছেন নাকি দেখেননি? কি কি ক্লিক করলাম? অ্যাড পেজেসে নিউ। গিয়ে অ্যাড নিউ করেছি। অ্যাড অ্যাড নিউ নিউ। পেজে ক্লিক করলে আমি যে কোনোটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, ধরেন আমি এই পেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমি একটা, নাম দিলাম, নো টাইটেল, যেমন নাম দিলাম, ধরেন সুমন নাম দিলাম। ও, এটা তো এরকম নাম নেই। তো পেজ টাইটেল দিলাম হলো সুমন। ওকে। তো এখান থেকে আমি কি করতে পারি দেখেন, আমার এখানে সবকিছু করতে পারি। এই ছবি চেঞ্জ করতে চাইলে ছবি চেঞ্জ করা যাবে, লেখা চেঞ্জ করা যাবে। ঠিক আছে, এইটার যে এই উপরের সাইকেল, এই সাইকেলটা চেঞ্জ করা যাবে। ঠিক আছে, অ্যালাইন টপ, যা যা করা যায় সবই করা যায়। উইথ চেঞ্জ করা যাবে, এটা চাইলে উপাশে নেওয়া যাবে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে, ডুপ্লিকেট করা যাবে। ঠিক আছে, আবার চাইলে আলাদা সেকশনও নেওয়া যাবে। দেখছেন? তো এখানে যদি আমি সুদীপ লিখি, এটাও করা যাবে। এভাবে যদি চাই, এভাবে একটা একটা করে করা যাবে। ওকে। আর এগুলা চাইলে এক একটা করে লিঙ্কও দেওয়া যাবে, যদি হাইপার লিঙ্ক দিতে চান। তো আমরা কি বুঝলাম? ড্রপ এন্ড প্লে, ক্লিক এন্ড প্লে। ঠিক আছে, সবই কি ক্লিক করা আর কাজ করা। ওকে। আর ছবি সবগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। প্রভিউটাও আমরা চেঞ্জ করতে পারবো, কি টাইপের প্রভিউ আমরা চাই। তো আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? তো মনে করেন আমার হয়েছে, আমি পাবলিশে ক্লিক করব, পাবলিশ, তাহলে আমাদের কিন্তু পেজটাও হয়ে গেছে। তো আমরা যদি আবার এখানে যাই, এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে আবার গেলাম, ভিজিট সাইট। তো আমাদের আরেকটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমরা কি বুঝতে পেরেছি? জি। দেখেন, এখানে দেখেন সুমন একটা ক্রিয়েট হয়ে গেল। তো
এটা কিন্তু অনেক ইজি করা। ঠিক আছে, অনেক ইজি বলতে অনেক ইজি না, কিন্তু আসলে ইজি করা। তো এডিট সাইটে যদি আমি ক্লিক করি, তাহলে এই পুরো পেজ, ঠিক আছে, আমরা এক একটা করে আলাদা করে আমরা কাটতে পারি। ঠিক আছে, ওকে। সময় লাগবে, কিন্তু সবগুলো কন্টেন্ট আমরা একটা একটা করে আম, নিজেদের মতো কাজ করতে পারি। ঠিক আছে, আমরা কি একটু আইডিয়া হয়েছে বিষয়টা, নাকি শুধুমাত্র জি স্যার বলছেন সুমন ভাইয়া না বুঝে? এগুলা বুঝছি মোটামুটি। ওকে, তাহলে এইগুলো আমার ক্লিয়ার। যদি আমরা এগুলো ক্লিয়ার হয়ে যাই, তাহলে আমরা আবার ওয়ার্ডপ্রেসে যাই, লোকাল হোস্ট। এটাই তো ভাইয়া, এটা ক্লিয়ার মানে ভাইয়া সবই ক্লিয়ার। মেন জিনিসই আমাদের এটা, তারপর আমরা যাই। তো এখন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, তো এখন আমরা একটু চিন্তা করি যে আমাদের অ্যাপিয়ারেন্স তো এইগুলো যেগুলো আছে, আমরা যদি আরেকটু থিম চাই তাহলে আমরা কি ইউজ করতে পারি। অ্যাড নিউ থিমে যদি যাই, তো আমরা এখানে বেশিরভাগই দেখবো, কি বলেছি ভাইয়া একটু আগে, যে যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার তারা কি করে, এই বোতলগুলা কিনে, তাই না ভাইয়া? জি। তাহলে যেহেতু বোতলগুলা কিনে, তো আমি যেখানে কেনার কথা বলেছি তার মানে কি ভাইয়া, এগুলা ফ্রি নাকি, বেশিরভাগই ফ্রি হবে নাকি পেইড হবে ভাইয়ার কি মনে হয়? 8। হ্যাঁ, তাহলে আমরা যদি পোর্টফোলিও দিই, পোর্টফোলিও কাকে বলে ভাইয়া বলেন তো? আপনাদের যে স্কিল আছে সেগুলো দেখানোর জন্য আমরা কি ব্যবহার করি? পোর্টফোলিও। পোর্টফোলিও ব্যবহার করি। তাহলে আমরা কিছু পোর্টফোলিও সাইট দিয়ে সার্চ দিয়ে দেখি কি কি আছে জাস্ট দেখানোর জন্য। আমরা যদি এখান থেকে ফিল্টার দিই, ফার্স্ট ফিল্টার, এন্টার কেন হচ্ছে না, নিচে আসে মনে হয়, অ্যাপ্লাই ফিল্টার। তাহলে দেখেন এখানে অনেক টাইপের ওয়েবসাইট কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু বুঝতে পারছি, অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি আশা করি, এবং বেশিরভাগই কিন্তু আপনার পেইড। ঠিক আছে, তো আমরা মনে করেন যে এটা মনে করলেন যে এটা আপনি দেখবেন, এলিমেন্ট আছে। আর একটু ইজিটা দেখাই, ধরেন আপনার এটা, ঠিক আছে, এটা মনে হয় ফ্রি হওয়ার কথা, দেখি তো আমরা এর ফ্রি নাকি। আমরা এখানে ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, যদি এগুলো আর কি এখান থেকে নেন, তো আমরা দেখি এটা ফ্রি নাকি পেইড, আগে এটা দেখি। এখানে হায়ার আস লেখা আছে। জি, এগুলো সবই তো চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আমরা ইনস্টল করছি, এটা পেইড। সবচেয়ে বেস্ট টেমপ্লেট হলো অ্যাস্ট্রক, অ্যাস্ট্রক আছে, তারপরে আর অনেক বড় বড় কোম্পানিরা আছে। দেখি এটা হোক, আমরা এটা অপেক্ষা করি। ওইটাতে আপডেট ফেল দেখাচ্ছে, তাহলে আমরা অন্যটা দেখি। এটা পরে শেয়ার করেন ভাইয়া, আমি যেটা দেখাচ্ছে সেটা আর কি দেখি। আমরা আপনার সমস্যা আমি পরে দেখছি। ধর আমরা এটা ইনস্টল করি। ওকে, এটা এটা অ্যাক্টিভ হয়ে গেছে, তো আমরা অ্যাক্টিভেট করি। তারপর আমরা এটাকে দেখি আসলে দেখতে কেমন লাগে। আর একটা কথা মনে রাখবো, যেটা আমরা অ্যাক্টিভেট করব, আমাদের আগের টেমপ্লেটটাকে কিন্তু আপনার ওভার করবে। ঠিক আছে, তো দেখেন এটা মনে হয় সম্পূর্ণ ফ্রি। আমরা যদি নিচে যাই, না,
সম্পূর্ণ ফ্রি না। এই যে দেখেন, এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা মেবি চেঞ্জ করতে পারবো না। আমরা যদি দেখি এডিট সাইট, আমরা যদি এটাকে, না, না করতে পারবো, তাহলে সমস্যা নেই, আমরা এটা ইউজ করতে পারবো। এটা একটা ফ্রি সাইট, ঠিক আছে। তো এরকম আমরা ফ্রি সাইট খুঁজে আর কি এগুলা ইউজ করতে পারবো আর, ঠিক আছে। কিন্তু এগুলা দিয়ে জাস্ট নিজের পোর্টফোলিও ইউজ করার জন্য। তো এটা একটা আছে, এগুলো আর কি খুঁজে খুঁজে বের করতে হবে যেগুলো আর কি আমরা ইউজ করতে পারি। তারপর এগুলো আমরা লিঙ্ক লিঙ্ক করে নিতে পারি, অ্যাড লিঙ্ক করে, মুভ টু, লিঙ্ক আর কি এখনো দেওয়া যায় না, লিঙ্কটা দেখতে হবে। এই যে লিঙ্ক, এখানে লিঙ্ক দিতে হবে। মনে করেন আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলাম। তাহলে তাহলে ফেসবুকের লিঙ্ক কিন্তু এটা হয়ে গেল, ঠিক আছে। এভাবে করে একটা একটা করে আমরা দিতে পারি। ওকে, প্লাগ এন্ড প্লে, প্লাগ এন্ড প্লে। ওকে, তো আমরা কি বুঝতে পারলাম? আশা করি সবাই ক্লিয়ার। পেজগুলো দেখেন, এই যে সুমন ভাইয়া যে পেজ করলাম ওইটাও কিন্তু আমাদের হয়ে গেছে। তো সুমন ভাই পেজটা মানে লোড করার কথা না। দেখি আমরা পেজটাকে, দেখি পেজেস, ক্লিক করে দেখি। পেজেসটা লোড করার কথা না, কারণ পেজেসটা ওটার সাথে নাই, আছে ঠিকই কিন্তু এটা এখানে চলবে না। যাই হোক, এটা আগের সাথে যুক্ত আছিল দেখে আর কি এটার সাথে যুক্ত করে দিছে, কিন্তু এটা লিঙ্ক আপ করে দিলে আর কি চলবে, তাছাড়া চলবে না, ঠিক আছে। তো এটা এটার সাথে যুক্ত না দেখে এখন কথা হলো, আপনার মনে হলো যে আপনি এই পেজটা হোম পেজ করবেন না। তো আপনার যদি এটা এই পেজের সাথে হবে না, অন্যান্য পেজের সাথে, যেগুলো পেজের সাথে আর কি অনেক বেশি ইয়ে আছে, এটা তো ওয়ান পেজ, কিন্তু অনেক পেজের সাথে অনেকগুলো পেজ যুক্ত থাকে, ঠিক আছে, অনেকগুলো পেজ যুক্ত থাকে। আমি কি বুঝাতে পেরেছি? অনেকগুলো জি। পেজ যুক্ত থাকে। তো আপনার যদি মনে হয় যে আপনি আরেকটা পেজকে নিজের হোম পেজ করবেন, তাহলে সেটা কিভাবে করবেন? তো সেটাও আমরা করতে পারি। আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাই, এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ড থেকে আমরা যে সেটিংসে যাই, সেটিংসে গেলে এই জায়গা থেকে আমরা এখান থেকে আমরা সবকিছু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে নাম টাম যেগুলো আছে সবই আমরা চেঞ্জ করতে পারি। এই জায়গা থেকে আমাদের যেতে হবে রাইটিংস এর মধ্যে। রাইটিংস এর মধ্যে আমরা যে ফার্স্ট পেজটা আছে এটা আমরা এখানে চেঞ্জ করতে পারি। রাইটিংস এর মধ্যে না, রিডিং এর মধ্যে, হ্যাঁ রিডিং এর মধ্যে। রিডিং এর মধ্যে মনে করেন আমি এখানে চেঞ্জ করলাম স্ট্যাটিক পেজ। তো ধরেন আমরা চাইলাম যে আমাদের সুমন পেজটা ফার্স্ট পেজ হবে, ঠিক আছে। জি। আর স্যাম্পল পেজটা বাকিগুলো আর কি অন্য পেজগুলো আর কি ওই ক্যাটাগরিতে হবে। তো আমরা যদি এভাবে করে সেভ চেঞ্জেস করে দিই, তারপর যদি আমরা ভিজিট পেজে যাই, দেখেন আমাদের ফার্স্ট পেজ দেখেছেন সুমনটা হয়ে গেছে। জি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এভাবে করে আমাদের পেজটা একটি বানায় সেটাকে সেই পেজের সাথে কনভার্ট করে দেওয়া যাবে। ওকে, আবার এটা আবার সেভাবে করে একটু আগে আমরা যেভাবে করলাম ওভাবে করে আমরা চেঞ্জ করে নিতে পারি। তো আপাতত এইটুকু আমরা বুঝলাম। এখন কথা হলো, এটা তো ফ্রি থিম, তো আমরা কি এটা দেখতে চাই বাইরে থেকে কিভাবে থিম আমরা ডাউনলোড করতে পারি? পেইড থিমের মধ্যে ফ্রি থিম কোনগুলো ভালো আছে আমরা কি দেখতে চাই?
দেখাতে নাকি পারেন। দেখতে চাই না? ভাইয়া দেখতে চাই, আর বাকিরা? ঠিক আছে, তাহলে আমরা দেখি। আমরা যদি গুগলে যাই, আমরা পেইড থিম গুলো আমরা জানি অনেকগুলো দাম আছে, ঠিক আছে। তো শুধুমাত্র একটা থিমই আছে যেটা পেইড থিমের মধ্যে ভালো, মানে পেইড থিমের মধ্যে আমরা যারা গরিব আছি তারা আর কি ইউজ করতে পারি। সেটা হলো ক্যান্ডিন্স। ক্যান্ডিন্স বানানটা ভুল, CANDANCE, ক্যান্ডিন্স থিম। তো ক্যান্ডিন্স ডাবল বি থিম যেটা আছে, এটা আপনার ফ্রি থিমের মধ্যে বেটার। আমরা আগে সেটিংসে যাই, সেটিংস থেকে আগেরটা কমপ্লিট করে নিয়ে আসি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই প্রাইসিং এর মধ্যে যাই। তো আমরা এখানে যদি নিচে যাই, আমরা কি দেখতে পাচ্ছি, ফ্রি এর মধ্যে কিন্তু সবই ফ্রি, কিন্তু এই ফ্রি এর মধ্যে কি দেখতে পাচ্ছি, আপডেটেড সাপোর্ট এবং আপডেটটাও কিন্তু আছে। এবং অন্যান্য কোনো পেইড থিমের মধ্যে কিন্তু এই অপশনটা থাকে না, ঠিক আছে। তো আমরা যদি গেট স্টার্টের মধ্যে ক্লিক করি, তা আমরা ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক করতে পারি। তো আমার এগুলো কিছুই দরকার নেই, আমরা দিব হলো নো থ্যাঙ্কস, জাস্ট লেট মি ডাউনলোড। তাহলে আমার ডাউনলোড করতে বলবে, আমার অলরেডি ডাউনলোডের আছে। তো আমরা ডাউনলোডের ফাইলটা নিয়ে আসি। তো ডাউনলোড ফোল্ডারটা আমি বের করলাম, এই যে ক্যান্ডিস, ঠিক আছে। এটা হলো ক্যান্ডিসটা, দেখতে পাচ্ছি আশা করি সবাই। তো ক্যান্ডিস ফোল্ডারটা আমার চেনাই দিতে হবে, তাহলেই হবে। ওকে। তো আমরা এর কাজ করব, আমরা এখানে এসে আমাদের ফোল্ডারের ড্যাশবোর্ডে আসছি না, এরপরে যে এখান থেকে অ্যাপিয়ারেন্সে আসবো, পরে থিমসে আসবো। থিমসে এসে অ্যাড নিউ থিমস দেখতে পাচ্ছি না, অ্যাড নিউ থিমসে আসবো। পরে এই যে আপলোড থিমস দেখতে পাচ্ছি না, আপলোড থিমসে ক্লিক করব। এরপর চুজ ফাইল দেখতে পাচ্ছি না, চুজ ফাইলে আমরা ক্লিক করব। এরপরে আমরা আমাদের যে ফাইলটি আছে এটা আমরা দেখিয়ে দিব। ফোল্ডারটা কোথায় আছে আমরা একটু দেখি। আমাদের ফোল্ডারটা এই জায়গায় আছে, তা আমরা ফোল্ডারটা চিনাই দিই। আমাদের ফোল্ডারটা দেখেছি, মানে ফাইলটা দেখেছি, ক্যান্ডেন্স। জাস্ট এটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে কি লেখা আসছে আমরা দেখতে পাচ্ছি, ইনস্টল নাও দেখতে পারলাম আমরা সবাই। জাস্ট ইনস্টল নাও ক্লিক করব। দেখেন আমার ইনস্টল হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন। তো আমার এখানে কি দেওয়া লাগবে, শুধু অ্যাক্টিভেট। তো দেখেন এখন অ্যাক্টিভেট দিয়েছি, তখন আমার একটি অপশন আসার কথা এখানে, ক্যান্ডেন্স। এটা এখন আসেনি, একটু পরেই আসবে। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে অ্যাক্টিভেট থিমস আর কি, এখানে আমার ক্যান্ডেন্স এখন আসেনি। আমরা রিফ্রেশ দিই, এখন ক্যান্ডেন্স আসেনি। আমার একটি অপশন আসার কথা, ক্যান্ডেন্স, এখন আসেনি। আমরা থিমে যাই, এই যে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান্ডেন্স, সবাই কি পাচ্ছি? ক্যান্ডেন্স, এটি নতুন এসে গেছে ক্যান্ডেন্স। তো ইনস্টল, এটা দরকার নেই আমাদের, এটা টাকা পয়সা লাগবে। আমরা এখানে স্টার্টার টেমপ্লেট যে আছে, স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব। এরপরে ইনস্টল স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব। তারপর আমাদের ওয়েট করতে হবে, সবগুলো টেমপ্লেট আমাকে ক্লিক করে দিবে। তারপরে এখান থেকে যে কয়টি ফ্রি আছে যে কোনো একটি সিলেক্ট করলেই হবে। তো আমরা কি বুঝতে পারলাম বিষয়টি? ইউজ ক্লাসিক টেমপ্লেট, আমাদের ক্লাসিক গুলো হলেই হবে, আমাদের এআই দরকার নেই।
তো আমরা এখানে সব দেখতে পাচ্ছি ফ্রি গুলো। ধরেন আমরা এই ফ্রিটা নিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কালার পর্যন্ত আমরা চয়েস করতে পারি। ঠিক আছে, ধরেন আমরা এই কালার চয়েসটা আমরা নিলাম। কালার নিয়ে এখানে আমরা নেক্সট বাটনে, এটা পোর্টফোলিও টাইপের মনে হয় না? সবার কি মনে হয়? আমরা নিজেদের যে কাজগুলো আছে এগুলো আমরা এখানে শোকেস করতে পারবো না? হ্যাঁ, হাবিবা আক্তার বাপু বলেছেন জি। আর সবার কি মনে হয় যে আমি এই এই কাজ করেছি, এই এই কাজ করেছি, এগুলো দিয়ে আমরা শো করতে পারবো না? পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। তো এখানে দুটা বাটন আছে। একটা হলো সিঙ্গেল পেজ, যে একটা পেজ করব, আর একটি হলো ফুল সাইট। তো আমরা ফুল সাইটটাই দেই, একটু সময় লাগবে। ফুল সাইটটা দিলাম। তো আমাকে বলেছে কি কি আপনি আনতে চাচ্ছেন। তো আমরা এখান থেকে সলিড সিকিউরিটিটা নেই, যদিও সময় লাগবে, সলিড সিকিউরিটি নেওয়ার চেষ্টা করব। আর এখানে আমরা যে কয়টি চাই সবগুলা নিব। আর এগুলা সব কি বলেন তো ভাইয়া, জানেন? এগুলা সব কি হবে? এগুলো সব কিন্তু প্লাগ ইন। আমরা সবাই ক্লিয়ার? এগুলো সব কি হবে? সব কিন্তু প্লাগ ইন। তো আপাতত যেহেতু আমি যেহেতু শুরু করতেছি, জাস্ট একটা প্লাগ ইন ডাউনলোড করলাম। আর সবই আমরা চাইলে ডাউনলোড করতে পারি, ঠিক আছে? তো আপাতত প্রথম যে প্লাগ ইন সেটা আমরা নিলাম, এরপরে আমরা অপেক্ষা করি। ঠিক আছে, অনেকক্ষণ সময় লাগবে। আপনার যে কয়টা ওয়ার্ডপ্রেস খুশি একটা করে ফোল্ডার করবেন, একটা করে বানাবেন নিজের নিজের পিসির মধ্যে। কিন্তু এই পিসি এটা কিন্তু কেউ দেখবে না। ঠিক আছে। তো সি মাই সাইটে আমরা ক্লিক করি। তো দেখেন অলরেডি বানানো হয়ে গেছে। আমাদের ওয়েবসাইট কি হয়ে গেছে। এখন আমাদের কি করা বাকি আছে শুধু, ভাইয়া বলেন তো? আমাদের শুধু এগুলো জাস্ট কাস্টমাইজ করা বাকি আছে, তাই না? জাস্ট ছবি চেঞ্জ করা, তারপরে লেখা টেখা চেঞ্জ করা, এগুলো ছাড়া সব রেডি করা আছে না? এই লেখা টেখা চেঞ্জ করা ছাড়া জাস্ট এডিট সাইটে ক্লিক করব, এডিট পেজ চেঞ্জ করে তারপর আমরা বাকিগুলো করব। এখন আপনার যদি মনে হয় যে আমি তো এত কষ্ট করে ওয়েবসাইটটা বানালাম, আমার মনে হয় এটা আমি নেটে আনবো। ঠিক আছে, এটা কিন্তু এটা আহ, অনেক হার্ড কাজ এমনি। এগুলো সবকিছু কন্টেন্ট চেঞ্জ করাও তো অনেক হার্ড কাজ। এমনি যে ইজি কাজ তেমন না, এগুলো সব চেঞ্জ করাও কিন্তু হার্ড কাজ। তো করলেন, করার পর মনে হলো আমি এটাকে ওয়েবসাইটে শো করব, ঠিক আছে? তো ওয়েবসাইটে শো করার জন্য আমরা কি কি লাগবে আগে বলি। ডোমেইন এবং হোস্টিং। ঠিক আছে, এটা একটু পরে আমাকে এখন জিজ্ঞেস করবেন। ডোমেইন এবং হোস্টিং, যদিও ক্লাস এখনো শেষ হয়নি, একটু কিছু বোঝা লাগবে। ডোমেইন লাগবে আর হোস্টিং লাগবে। আর দুটো কি ফ্রি? এই অন্য সবকিছু ফ্রি হলেও ওয়েবসাইটে নিলেই কিন্তু এটা কিন্তু ফ্রি থাকবে না, ঠিক আছে? ক্লিয়ার? যদি কোনো জায়গা থেকে সাবডোমেন পান, নেটে খুঁজতে পারেন, যদি সাবডোমেন পান তাহলে আর কি সেটা ফ্রি, সেটা আলাদা বিষয়। যদি ডোমেন আর ফ্রি হোস্টিং পায় তাহলেও কিন্তু এটা আলাদা বিষয়। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছেন আশা করি। দুটো কিন্তু আলাদা বিষয়। তো নর্মালি যারা আর কি নেটে আর কি খুঁজতে পারেন, নেটে খুঁজে দেখতে পারেন যে কোন জায়গা থেকে পাওয়া যায়। আর যদি আমাকেই জিজ্ঞেস করেন তাহলে আমাকে কোন একটা ওয়েবসাইট যেন ছিল, একটা হলো বাংলাদেশের যে এই বিডিআর, কি জানি বলে, বিটিসিএল মনে হয়। বাংলাদেশের বিটিসিএল থেকে মনে হয় পাওয়া যায়। ঠিক আছে, আপনি ডোমেন কিনতে পারবেন, .bd। আরেকটা হলো হোস্টিং বাংলাদেশ, মেবি এখান থেকেও পাওয়া যায়। ঠিক আছে, এরাও আর কি .com, আমি চিনি না এদেরকে। এনাদের কাছ থেকে ওই যে ডোমেন হোস্টিং পাওয়া যায়, আমি চিনি না।
ওকে। তো এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি কি যে টাকা দিয়ে কিনতে টাকা দিয়ে কিনতে হয়। আমি আগেও বলছি কি এদেরকে আমি কিন্তু চিনি না। এই যে 11, খুঁজে খুঁজে পাইছি এই যে 11 টাকা পার ইয়ার। এখান থেকে আপনার হোস্টিং কিনতে হবে, পরে আবার ডোমেন কিনতে হবে। ওকে। তারপরে আর কি বাকিটা বাকিটা পরেরটা পরে। তো যদি আর কি নেটে আর কি নিতে চান, নেক্সট হলো আমরা যদি এখানে আসি, এটা একবারই ইয়ে না, আমরা একটু প্লাগইন দেখে আসি। ইনস্টল প্লাগইন যেগুলো আগে ইনস্টলড আছে, আমরা এগুলো সবগুলো কি করব, সব কিন্তু আমরা প্রতিদিন আপডেট করব। যদি আপডেট চাই আপডেট করে নিব। এখানে আমরা ক্লিক করে একসাথে সবগুলো করার জন্য এখান থেকে আমরা করতে পারি, এগুলো সবগুলো ক্লিক করে অ্যাপ্লাই করলে সবগুলো আপডেট হবে। যদি ডিলিট করতে চাই একইভাবে সবগুলো ইয়ে করে ডিলিট করলে ডিলিট হবে। ঠিক আছে, এটার জন্য এই অপশন। ওকে। যে অটো আপডেট ডিসেবলড, একইভাবে অ্যাক্টিভেট দিয়ে অ্যাক্টিভেট হয়ে যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তো এখন যদি আমি নতুন প্লাগইন নিতে চাই, এখানে আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। তো আমরা এখানে অনেক ধরনের প্লাগইন দেখতে পাচ্ছি। যেমন এই যে ক্লাসিক এডিটর, এখান থেকে আমরা ক্লাসিক এডিটর, এটা খুবই বিভিন্ন ধরনের এই কি জানি বলে, এটা খুবই আমরা যদি এখানে পপুলার এডিটর মধ্যে যাই, অনেক টাইপের এডিটর আমরা পাবো। যেমন কন্ট্যাক্ট ফর্মের যে এডিটর আছে না, এটা ক্লিক করলে, এই প্লাগইনটা ক্লিক করলে একবার অটোমেটিক একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসবে। তারপরে এই যে যারা আর কি এসএসএল সার্টিফিকেট নিতে চান ক্লাউডফ্লেয়ার থেকে, তারা আর কি এটা ইউজ করতে পারেন। তারপরে আরো কিছু আছে, আমার এখন মনে পড়ছে না। আরো আর কি আছে, নেটে সার্চ দিলে আর কি পাবেন, আর অনেকগুলো আছে। এটা নেওয়ার জন্য আপনার ইয়ে করা লাগে, ক্লাউডফ্লেয়ার থেকে রেজিস্ট্রেশন করা লাগে। এটা হলো ইয়োস্ট এসইও। তো ইয়োস্ট এসইওটা আমাদের এসইও করার জন্য যে আমি লিখেছিলাম যে কিওয়ার্ড, যে আমরা দেখিয়েছিলাম কি মেটা ট্যাগের কথা মনে আছে ভাইয়া? সবার কি মনে আছে মেটা ট্যাগ? তো মেটা ডেসক্রিপশনের আমি বলেছি মেটা ডেসক্রিপশন আছে, আরেকটি হলো মেটা কিওয়ার্ড আছে। ঠিক আছে। তো আমাদের যে ওয়ার্ডপ্রেসে মেটা কিওয়ার্ড এই অপশনটি নেই। ঠিক আছে। তো মেটা কিওয়ার্ড অপশনটি নেই কেন? কারণ আমাদের এই যে ইয়োস্ট এসইও আছে। ঠিক আছে। তো ইয়োস্ট এসইওটা আমাদের তখন ইনস্টল করা লাগে। তো আমরা দেখি এর মধ্যে কি দেওয়া যায়, আমাদের কিওয়ার্ড গুলো কোথায় দিব। আমাদের ইয়োস্ট এসইও কি করে, আমাদের ওয়েবসাইট থেকে সমগ্র কিওয়ার্ড গুলো ও নিয়ে নেয়। ঠিক আছে, আমি ইনস্টল করে দেখিয়ে দিই। অ্যাক্টিভেটে ক্লিক করি। তো আমাদের সম্পূর্ণ সবকিছু লেখার পরে তখন আমরা ইএসটিসিওটা কমপ্লিট করব। ফার্স্ট টাইম কনফিগারেশনে ক্লিক করব, তখন আমার পুরো সাইটটা ও পড়বে। পড়ে ও এসইও নিজে নিজে করে দিবে। ঠিক আছে, পুরো সাইটটা পড়ে নিজে নিজে এসইও করে নিবে। কন্টিনিউ ক্লিক করলাম। এটা কি টাইপের ওয়েবসাইট ভাইয়া কি বুঝতে পারছেন? এটা অর্গানাইজেশনের নাকি পার্সনের? ধরেন পার্সনের ওয়েবসাইট। ওয়েবসাইটের নেম এলডিএম টেস্ট ওয়েবসাইট। তারপরে আমার নাম দিয়ে দিলাম সুদীপ। তারপরে লোগো দিয়ে দিব, আবার লোগো যদি থাকে দিয়ে দিব। তারপর 7 কন্টিনিউ দিয়ে দিলাম। যে কোনো একটা ছবি আর কি দিয়ে দিই, ধরেন আমাদের ডেস্কটপ থেকে লিডারের ছবি দিয়ে দিই, সমস্যা নেই। ছবি দিয়ে দিয়ে আমরা সিলেক্টে ক্লিক করি, 7 কন্টিনিউতে ক্লিক করি। এরপর সোশ্যাল প্রোফাইলের যেগুলো আছে এগুলো সব আমরা দিয়ে দিব। এগুলো কিন্তু সব এসিও করে নিবে। পরে ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। এরপরে আমরা ফিনিশ কনফিগারেশন করে দিলে আমাদের এইগুলো যে ডাটাগুলো আছে, ইমেলের ডাটাগুলো সবগুলো নিয়ে আমাদের এসিও অটোমেটিক করে নিবে। ঠিক আছে। আর যদি আরো এসিও লাগে তাহলে আমাদের কি করা লাগবে, ওদের যে প্রিমিয়াম প্ল্যান আছে সেগুলো আমাদের করতে হবে। তো আমরা কি এই বিষয়গুলো বুঝতে পেরেছি? ভাইয়া কি ক্লিয়ার? জি।
ওকে, তাহলে আমরা ক্লিয়ার। দেখেন আমাদের কিন্তু পেজটি আমরা নিজেরা পরে ক্লিক করে করে বাকিগুলো করতে হয়। ঠিক আছে, দেখেন সবই কিন্তু করা যায়। ছবি, লেখা সবই কিন্তু আমাদের করা যায়। এবং চাইলে এখান থেকে আরেকটি সেকশনও নিতে পারেন, সেকশন আঁকা বসতে সবই করা যায়। ঠিক আছে, তো এগুলো কি বুঝলাম? পিছনের ছবিও কিন্তু চেঞ্জ করা যায়। ওকে, সবই করা যায়, সবই করা যায়। এবং মনে করেন যে আপনি এখান থেকে ছবি চেঞ্জ করবেন না, আপনি যদি আমার ড্যাশবোর্ডে যান, ঠিক আছে, আপনার যে এই যে মিডিয়া লাইব্রেরি, এখান থেকে যদি ছবি চেঞ্জ করে দেন তাও হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি ছবিটা কোথায় আছে। এই জায়গার ছবি যদি চেঞ্জ করে দেন, ঠিক আছে, এই ফাইল নেমে গিয়ে এই ছবি চেঞ্জ করে দিলে ওই ছবি চেঞ্জ হয়ে যাবে। সবাই ক্লিয়ার? ভাইয়া কি ক্লিয়ার হয়েছে আমি কি বললাম? জি। ঠিক আছে, আপনারা কিন্তু জি জি বললেন, আমি কিন্তু বুঝে নিলাম আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে ভাইয়া মিউট করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। আমি, হ্যাঁ, এ কে খান বলেন, ভাইয়া বলেন। হ্যালো। জি ভাইয়া বলেন। আচ্ছা, আমার কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে তাহলে কোড দিয়ে বানাইলে কি ডোমেন সাব ডোমেন হোস্টিং কিনতে হয় না? সব কিছু নিলে আপনি যেটা নিয়ে নেন না কেন, সবগুলাই নিতে হবে। আচ্ছা। এটা আমার নিজের নিজের পিসির মধ্যে, নিজের পিসির মধ্যে, মানে নিজের পার্সোনাল কম্পিউটারের মধ্যে আর কি যদি করেন তাহলে তো আর কিছু লাগে না। না না, শুধু পার্সোনাল কম্পিউটারের মধ্যে রাখলে তো আর বাইরে মানুষ যখন গুগল করবে তখন আমারটা তো আর পাচ্ছে না। না, পাবে না। আমাকে পেতে গেলে আমাকে ডোমেন এবং হোস্টিং কিনতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে ওই যে কোড দিয়ে বানাইলে ওইটা কি আর ডোমেন হোস্টিং কিনতে হয় কি? হ্যাঁ, কিনতে হবে। যাই করেন না কেন, আপনি ওয়ার্ডপ্রেসে বানান বা কোড দিয়ে বানান, যেটা দিয়ে করেন, আপনার ডোমেইন হোস্টিং কিনতেই হবে। ও, আর যদি ওইটা না করতে চাচ্ছেন তাহলে যে ব্লক সাইট করতে পারেন। কিন্তু ব্লক ও, সাইটে তো অলরেডি ব্লক যেভাবে আর কি করা আছে ওভাবেই করতে হবে। কিন্তু ব্লক আর কি, ব্লক সাইট তো আর ব্লক সাইট হলো, ওটা আপনার নিজের হলো না। আর ওটার যে টেমপ্লেট আছে সেটা সেরকমই থাকবে। আচ্ছা, এইখানে কি আমি কোনো ফাইল আপলোড দিয়ে রাখতে পারবো, আমার কিছু দরকারি ফাইল টাইল? আপনি যদি ইন্টারনেট ঠিক অ্যাক্সেস করতে চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেট অ্যাক্সেস করতে যাচ্ছি। তাহলে আপনার হোস্টিং কিনতে হবে। আহ, না, হোস্টিং তো কিনলাম, কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আমি বানাই সেক্ষেত্রে কি এখানে রাখার ব্যবস্থা থাকে কিনা? আপনি হোস্টিং যদি কিনেন, হোস্টিং মানে কি, হোস্টিং মানে আপনি ইন্টারনেটের জায়গা কিনছেন। হুম তো হুম। আপনি ওই ইন্টারনেটের জায়গা কিনলে ওটা এখানে আপনি কি ওয়েবসাইট রাখবেন নাকি নিজে ফাইল রাখবেন, এটা সম্পূর্ণ আপনার খুশি। ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তা তো ফাইল আপনারা, জি, হোস্টিং কিনতে হবে আর কি, ও ওখানেই হলো ইয়া। জি, তারপরে ওইখানে যে আপনি অ্যাড্রেস কিনেন, ঠিক আছে, প্রথমে আগে হোস্টিং কিনেন, তারপরে সেটা অ্যাড্রেস হলো আপনার ডোমেন। এই দুইটা কি একই প্রতিষ্ঠান বিক্রি করে নাকি আলাদা আলাদা প্রতিষ্ঠান? যদি আপনি বাংলাদেশ থেকে কিনেন, যেমন বিটিআরসি, এই যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন, ওখান থেকে কিনেন, তাহলে আপনার দুটো আলাদা কিনতে হবে। আর যদি বেসরকারি প্রতিষ্ঠান থেকে যান, বিভিন্ন ধরনের বেসরকারি প্রতিষ্ঠান আর কি সেল করে, তো সেখান থেকে গেলে আপনাকে একই প্রতিষ্ঠানই আর কি দিবে। ও, বাংলাদেশ থেকে সম্পূর্ণ নর্মালি আর কি শুধুমাত্র ডোমেনটাই দেয়, যেমন .bt.edu, এগুলা ওয়েবসাইট গুলো দেয়। এটা কি বাৎসরিক চার্জ বুঝবেন? করে নাকি মাসিক জি, চার্জ করে? বার্ষিক, বার্ষিক। বাৎসরিক কি চার্জ কি খুব বেশি না কম, কেমন এটা? এটা এটা আমার ঠিক জানা নেই, এটা জানতে হবে। আমার ঠিক আচ্ছা, মনে নেই আর কি, জানা নেই বলতে আমার মনে নেই। আমার স্যার নিয়েছিলেন তো, আমার একটা মানে ওয়েবসাইট করেছিলেন তুই। মানে এভারেজ যদি মানে কি 500-700 বা 1000 টাইপের কিছু কি নাকি বেশি আরো? ওটা আমার ঠিক খেয়াল নাই, যেটা খেয়াল নাই সেটা খেয়াল নাই। আর একটু বেশি হওয়ার কথা।
এটা কলেজ দেয় তো, এটা তো আপনি .bd.edu বুঝেন না, মানে এডুকেশন রিলেটেড এরকম বড় বড় প্রতিষ্ঠানের আর কি ওয়েবসাইট গুলা ওরা প্রোভাইড করে। তো এখন আপনার দেখতে হবে যে ওনারা মানে কোম্পানি টাইপের যখন ওয়েবসাইট যদি দেয়, তাহলে আর কি ওনারা কিরকম টাইপের আর কি ইয়ে দেয়। হুম। তাহলে আপনার ওরা চুক্তি করতে হয় না, আমি যদি আজীবনের জন্য চাই আজীবনের জন্য পাওয়া যাবে এটা? না না, এটা আপনার পার ইয়ার আপনাকে দিতে হবে। আজীবনের জন্য মানে আপনি প্রতি বছর ইয়ে দিবেন, চার্জ দিবেন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা। ওয়ার্ড প্রেস, একটা ওয়ার্ড প্রেস ডাউনলোড করে আমি কি অনেকগুলো ওয়েবসাইট বানানো যায় না একটাই বানানো যায়? ওয়ার্ডপ্রেস হলো ধরেন আপনার একটা গ্লাসের মতো, ঠিক আছে? গ্লাসের শেপ তো আপনি চেঞ্জ করতে পারবেন না, শুধুমাত্র গ্লাসের জল আপনি চেঞ্জ করতে পারছেন, এজন্য আমি গ্লাসের ইয়েটা দিই। জি, ক্লাস শেষ। জুমা আক্তার আপু, আপনি লিভ নিতে পারেন, সবাই লিভ নিতে পারেন, সমস্যা নেই। শুধুমাত্র এক্সাম আমাদের আছে, এক্সামটা শুধু মনে রেখেন। ও, তাহলে তো একটা ওয়ার্ড পেজ দিয়ে একটা ওয়েবসাইট বানানোই তো ভালো। বেশি সব বানাইলে তো একই রকম হবে সবগুলি, জি, আমরা তাই গ্লাস তো? তো চেঞ্জ করতে পারবেন না আপনার, জাস্ট এবং কি জলের রঙও চেঞ্জ করতে পারবেন না। জলের রং একটু চাইলে চেঞ্জ করতে পারেন, বিষয়টা এরকম। মানে লেখার কালার চেঞ্জ করলেন বা লেখার ইয়ে চেঞ্জ করলেন, কিন্তু জল তো জলেই। আচ্ছা, ঠিক না আছে। ওয়ার্ড প্রেস তো মানে ওয়ার্ড প্রেস তো একটাই, তাই তো? মানে সাপোজ আমি একটা ডাউনলোড করলাম আমার ওয়ার্ড প্রেস, আপনি একটা ডাউনলোড করলেন আপনার ওয়ার্ড প্রেস, কি একই? আপনি এখনো বুঝতে পারেন দেখেন, আমি এখান থেকে, আমি এখানে যাই, ভিজিট সাইটে যাই, ক্যান্ডেন্সে গেলাম, ঠিক আছে? আর আমি যে অ্যাপিয়ারেন্সে গেলাম, থিমসে গেলাম, ঠিক আছে ভাইয়া? হুম হুম। আমি ক্যান্ডেন্স থিমে গেলাম, স্টার্টার টেমপ্লেট। তো ধরেন এখানে এগুলো যে প্রিমিয়াম লেখা আছে, এগুলো কিন্তু সব আপনার প্রিমিয়াম, ঠিক আছে? ওদেরকে আপনি পার মান্থ টাকা দিবেন, তাহলে আপনাকে এগুলো সেল দিবে, ঠিক আছে? হুম তো এটা হুম। জাস্ট ক্যান্ডেন্সের জন্য। অন্যান্য ওয়েবসাইটে আপনি টেমপ্লেট ওয়াইজ আপনি কিনতে পারবেন, ঠিক আছে? তো আপনি মনে করেন এটা কিনেছেন, কিছু কিছু আর কি বলতে পারেন এগুলোর জন্য আর কি সেল দেয়। আপনি এটা কিনলেন মনে করেন 10 টাকা দিয়ে, জাস্ট সাপোজ, এত কম হুম হয় না। ধরেন এটা 10 টাকা দিয়ে আপনি কিনলেন, তাহলে এখানে যা আছে আপনি কিন্তু তাই দিবেন, এখানে যা আছে আপনি তাই দিবেন, তাই না? হুম হুম। এখানে যেগুলো আছে সেগুলোই দিবেন। তো এগুলো দিয়ে আপনি তো অনেকগুলোই বানাতে পারেন, কিন্তু আবার ফরম্যাট তো সেম থাকবে। আপনি এইটা দিয়ে তো আর এই জিনিস বানাতে পারবেন না। আচ্ছা, না সেটাই বলতেছি যে আহ, না ওয়ার্ড পেজটা তো আমার একটাই, কিন্তু এখানে থিম বিভিন্ন হচ্ছে আর কি, থিমটা বিভিন্ন হচ্ছে। হ্যাঁ, লুক বিভিন্ন হচ্ছে, ঠিক আছে। আমার ওয়ার্ড পেজটা তো একটা সফটওয়্যার, যদি আমি চিন্তা করি একটা অ্যাপ বা একটা সফটওয়্যার, তাই না? আস- জি, একটা সফটওয়্যারই, সিএমএস এটি সফটওয়্যার, এটা একটি সফটওয়্যারই, ঠিক আছে। সফটওয়্যার চিন্তা করি তো ওই বিভিন্ন থিম দিয়ে বিভিন্ন রকম দেখতে লাগবে। হ্যাঁ, যেখানে আপনার কোনো কোড শেখা লাগছে না, ক্লিক করে আপনি সবকিছু করছেন, বিষয়টা আর এটাই। কিন্তু এটাই। আপনার এগুলো কিনে নিতে হচ্ছে। ক্যানডেন্স হলো এমন একটা যেখানে আপনার সবগুলো আর কি, অনেকগুলো আছে, আপনি পার মান্থ জাস্ট দিয়ে দিতেই হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ক্যান্ডেন্স পেইড গুলো ইউজ করতে গেলে আমার সেই আবার টাকা আমার লাগতেইছে কিন্তু আবার। জি জি, লাগবে। ফ্রি গুলো ইউজ করতে পারছেন। যদি আপনি পেড গুলো নেন, তাহলে আপনার নিচে আর কি একটা ইয়ে থাকবে, এটা ইউজ করতে পারবেন, কিন্তু আপনার উপরে আর কি লেখা থাকবে যে এখন ক্লায়েন্ট, ফ্রম ক্যান্ডেন্স। ক্লায়েন্ট আপনার আপনার ফ্রি গুলো নিবে না। না আমি বলতেছি যে তাহলে ওয়ার্ডপ্রেসের আমার সুবিধাটা শুধু হচ্ছে যে রেডিমেড একটা হ্যাঁ বোতল পা হ্যাঁ এই। হ্যাঁ কিন্তু যার ক্লায়েন্টের পক্ষ থেকে যদি আমি চিন্তা করি, সে তো বলবে যে আমি তাহলে কোড দিয়েই বানাই। আমার ক্লায়েন্টের সাইড থেকে আমি যদি চিন্তা করি, তো ওয়ার্ড প্রেস দিয়ে আমি বানাবো না, কোড দিয়েই বানাই। কারণ এইটা বানাইতেও যে টাকা, একই টাকা নাকি দুইটা?
তার দরকার তার দরকার হলো আপনার নর্মালি একই হয় আর কি, কিন্তু তারপরে দেখা যায় যে কোডের একটু প্রাইস বেশি হয়, কারণ কোডের তো আপনার টাইম তো একটু টাইম লেন্থ বেশি হয় তো। ঠিক আছে। আর কোড তো একা একজন ডেভেলপ নর্মালি করে না। ঠিক আছে। কোড একটা টিম করে। ঠিক আছে। নর্মালি একটা টিম করে আর কি, একটা অর্গানাইজেশন করে। ও, তাহলে কোড দিয়ে বানাইতে গেলে তো অনেক টাকার ব্যাপার স্যাপার আর কি, তাই না? জি। নাকি? কমপক্ষে 10-15 হাজার টাকা, আমি যখন ছোট ছিলাম, যখন আমি কোড ডেভেলপিং শুরু করছিলাম, তখন 15 হাজার টাকা তো এমনিই লাগতো। এখন আর একটু বেশি হয়েছে মেবি। হুম, আচ্ছা আচ্ছা। তো আমি একটু সামারি যদি আমি যদি বোঝার চেষ্টা করি আর কি, তাহলে প্রথমে আমরা একটা এই ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব, তাই তো, গুগল থেকে। হ্যাঁ, এক্সএমপিটা তারপর ডাউনলোড করবেন। এক্সএমপি। XCMT, এক্সএএমপি। এক্সএএমপি। এমপি। এক্সএমপি। এক্সএমপি। আমি আবারও লিখে দিচ্ছি, এই যে এটা কি এক্সএমপি। সফটওয়্যার একটা? এই যে এক্সএমপি আমি শুরু করলাম না। হ্যাঁ, না আমি মোবাইল দিয়ে দেখতেছি তো ঠিক ইয়ে পাচ্ছি না, যাই হোক। XMAP। এক্সএএমপি। XAMP, এটাও কি সফটওয়্যার একটা? জি, এটা হলো আপনার সার্ভার রান করার জন্য, অ্যাপাচি একটা সার্ভার। সার্ভার। তো এখানে আমাদের সার্ভার থাকলে তাহলে আবার ডোমেন হোস্টিং এর সার্ভারও কিনতে হয়, এটাও এই সার্ভারের কাজ কি তাহলে? এই এটা সার্ভার আপনার পিসির মধ্যে সার্ভার তৈরি করে দিচ্ছে। হুম, আচ্ছা। আর ওই পিসির ইয়াটা কি, কি বলে, হার্ড ডিস্কের ক্যাপাসিটি বেশি লাগে এই সার্ভার বানাতে গেলে? না, বেশি লাগে না। বেশি লাগে না অত বেশি। এটা অত বেশি লাগে না। আমার তো কত লাগছে, আপনার যদি খুবই কিউরিসিটি জানার, আমার সবকিছু দেওয়ার পরে আমার লাগছে হলো 1 জিবি। কত, এক এক গিগাবাইটের জিবি? মধ্যে, হ্যাঁ, মাত্র 1 জিবি লিখেছে। ও, তাহলে তো খুবই কম, হুম। সমস্যা নেই। তাহলে XMP এবং ওয়ার্ডপ্রেস আমি ডাউনলোড করে তারপরে হ্যাঁ, তারপর কাজ আমি যে, করতে। হ্যাঁ, যেভাবে দেখিয়েছি সেভাবে করলেই হবে। আচ্ছা, ওই পাথটা দেখায় দেওয়াটাই ইয়ে, একটু হ্যাঁ, কাজ। জাস্ট অত কষ্ট করার দরকার নেই। আপনি যদি এখানে আসেন, এখানে এসে এই যে এক্সপ্লোরার আছে না, হুম, এক্সপ্লোরারটা অন করলে আপনার এই পেজে নিয়ে যাবে, এক্সএমপি এর দিকে, পরে এইচটি ডক্স। HT ডক্স এর এখানে ইয়ে করতে হবে। হ্যাঁ, আর এখানে আপনার বাকিগুলো আমি ক্লাসটা কয়েকবার দেখবেন তাহলেই হবে। হুম, ঠিক আছে। ওকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে। তো আমার একটু ভুলে গিয়েছিলাম, একটু বলে রাখি যে যারা আর কি আমাদের এখানে জয়েন করে আছেন, আমি ভুলে গিয়েছিলাম। তো সবাই আর কি এই যাওয়ার আগে, যদিও বলেছি যে ক্লাস শেষ আর মাত্র 10 জন বাকি আছে, সবাই এখানে জয়েন করে রেখেন। ঠিক আছে। আচ্ছা, আমি তো আমরা জয়েন লিখতে থাকবো। পাইনি। এই যে হ্যাঁ, এখানে, কিন্তু এখানে আর কি জয়েন থেকে। হ্যাঁ, হ্যাঁ স্যার, আপনার কাছে আমাদের রিকোয়েস্ট। হ্যাঁ, আপনি, হ্যাঁ, প্রতিদিন না পারেন, হ্যাঁ, অন্তত পক্ষে 3 দিনে বা 5 দিনে, হ্যাঁ, অথবা 7 দিনে, হ্যাঁ, আমাদের পোস্ট গুলো কাইন্ডলি একটু দেখবে। হ্যাঁ, আমাদের আমাকে আর যদি কেউ পোস্ট করে আমি দেখি আর কি। যাই হোক, আচ্ছা আমাদের এই যে আচ্ছা। লিড আইটি ফ্রিল্যান্সার যে গ্রুপ আছে, সবাই হুম, আর কি একটু জয়েন করেন। যদি আমি বলেছিলাম যে ক্লাস একবারে শেষ, তারপরও আর কি এটুকু বলতে ভুলে গিয়েছি তো আর কি। এখানে আর কি যদি যেহেতু অনেক মেম্বার আছে, তো হুম, হুম, আমাদের তো গ্রুপ আছেই, এইটি এইটি গ্রুপ। তারপরও আর কি যদি আপনার সমস্যা ওইখানে সলভ না হয়, এখানে অনেকেই আছে যারা আর কি অনেক বেশি এক্সপার্ট। তো এখানে এসে হুম, আপনারা আর কি সলভ আর কি কেউ না কেউ দিবেই। আমি তো থাকবোই আচ্ছা আপনাদের গ্রুপে, এখানে আর কি পোস্ট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। আমি এই স্যার যে আরেকটা, দিয়ে দিয়েছি। জি। আচ্ছা, আপনি শেষ করেন, তারপর আমি আরেকটা কথা বলবো। তো এখানে পোস্ট করলে
আমি আমি তো আপনাদের গ্রুপে তো আছি, তো আপনারা এখানে পোস্ট করতে পারেন। অবশ্যই কোনো না কোনো সলভ তো অবশ্যই পাবেন। আচ্ছা। জি ভাই বলেন। আর আর স্যার আরেকটা কথা বলতে চাচ্ছি যে, হ্যাঁ, আমি, আমার বাসা হচ্ছে শ্যামলী। হ্যাঁ, আপনারা হচ্ছে মিরপুর 10 নাম্বার। হ্যাঁ, যদি, হ্যাঁ, কোনো কিছু আর কি আপনাকে পোস্ট দিলাম, হ্যাঁ, বা আপনিও সেটা রিপ্লাই দিলেন, হ্যাঁ, দেন তারপরেও যদি আমার ক্লিয়ার না হয়, তাহলে আমি আপনাদের অফিসে গিয়ে যোগাযোগ করলে কি আমাকে, হ্যাঁ, হেল্প করবে? হ্যাঁ, অবশ্যই হেল্প করবে। আপনি অফিসে যাবেন, অফিসে অবশ্যই আপনাকে হেল্প করবে। আচ্ছা, আমার ওই যে আইডি নাম্বারটা বললেই হবে, আর আমার মোবাইল নাম্বারটা জি বললেই জি, হবে। আপনি অফিসে যাবেন, অফিসে আপনাকে, আপনার হ্যাঁ, জন্য অলওয়েজ খোলা। হ্যাঁ, আমি এমনি আরো দু এক জায়গায় একটু টুকিটাকি ক্লাস করছি, কিন্তু সত্যি আপনি, হ্যাঁ, এক্সিলেন্ট বুঝেছেন। আসলে জি থ্যাংক আপনার ইউ। বোঝানোর কোনো তুলনা নেই, নট অনলি, হ্যাঁ, আপনাকে খুশি করার জন্য বলতেছি না, কিন্তু আপনার, হ্যাঁ, কথাগুলো বা আপনি যেভাবে আমাদেরকে গাইড করছেন, হ্যাঁ, অ্যাজ এ টিচার হিসাবে, বা আমাদের ভুল ত্রুটি, হ্যাঁ, বা আমরা ঠিক মতো ইয়ে করতেছি না, আপনি একেবারে অ্যাজ লাইক এ, হ্যাঁ, গুড টিচার। হ্যাঁ, ইউর, হ্যাঁ, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আপনার মঙ্গল করুক। হ্যাঁ, আপনাকে সকল বিপদ আপদ থেকে ভগবান রক্ষা করুক। হ্যাঁ, এবং আমি চাই, হ্যাঁ, আপনার, হ্যাঁ, সবসময় যেন আমাদেরকে হেল্প করেন, এই বলে আমি, হ্যাঁ, আমার কথা শেষ করতেছি। হ্যাঁ, গুড নাইট স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সবাই খুব ভালো থাকেন। আজকের জন্য এইটুকুই। তো সবাই খুব ভালো ছিলেন। আমাদের জার্নি আপাতত এইটুকুই। আমি চাই সবাই আর কি আপনারা ভালো মতো ক্লাসগুলো দেখুন, এবং ভিডিও দেখে, এবং একটি ভালো আর কি আশা করি ইনকাম আর কি যদি করেন তো করলেন, না হলে আর কি কিছু একটা শিখে গিয়েছেন, এটাই শুনে আমার খুব ভালো লেগেছে। সবাই কিছু একটা শিখতে শিখতে পেরেছেন। তো সবাই খুব ভালো থাকবেন এবং সবাই ভালো মতো পরীক্ষা দিবেন। আজকের জন্য এইটুকুই। গুড নাইট।